বাংলা বইয়ের জগৎ নিয়ে কথা বললে অনস্বীকার্যভাবে চলে আসে দেজ পাবলিশিংয়ের নাম। সুধাংশু শেখর দে সেই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ, দীর্ঘ 50 বছরের ইতিহাসের সাক্ষী। দেখেছেন বই পাড়ার বদলে যাওয়া, উত্থান পতন। ভগবানচন্দ্র দের ছোট্ট বইয়ের দোকান থেকে শুরু করে আজকের দেজ পাবলিশিং, মেদিনীপুরের প্রান্তিক গ্রাম থেকে আলো ঝলমল কল্লোলিনীর প্রাণকেন্দ্র। বইয়ের ব্যবসা থেকে বাংলা ভাষার শীর্ষস্থানীয় প্রকাশনা, কলকাতা বইমেলার অতীত, প্রকাশনা শিল্পের ভবিষ্যৎ, নানাবিধ বিষয় নিয়ে কথা হবে। নারায়ণ সান্যাল বলছে না, নারায়ণ সান্যাল না মানুষটি, প্রবঞ্চক নারায়ণ সান্যাল দিন মাস্টারমশাই বই লিখতেন। সে বই মাস্টারমশাই নিজেই ছাপাতেন, ছাপিয়ে বাবাকে দিয়ে সেগুলো কলেজ স্ট্রিটে বিক্রি করতে পাঠাতেন। এবং যখন সময় পেতেন সেইখানে ফুটপাতে বাবা কিন্তু ওই চাদর পাতিয়ে বাবা বই বিক্রিও করতেন। বেলা 4টে সাড়ে 4টে পর্যন্ত আমি দাদাদের সঙ্গে সেই 10টা সাড়ে 10টার সময় আসতাম বাবা দাদার সঙ্গে, আর এই কাজটা করতে হতো। আর তারপরে কলেজে যেতাম। আশাপূর্ণা দেবীর কাছে যাওয়ার পরে তিনি প্রথমে বলেন পাবলিকেশন করবে। তখন আমি বললাম যে হ্যাঁ বাবা এইরকম করেছেন, আমাদের এইরকম এই দোকান আছে বই বিক্রি, দেবু স্টোর। বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের নামটা আমি শুনেছি। কারণ বুদ্ধদেব এত খুঁতখুঁতে ছিলেন যে একটা প্রুফ আমি অন্তত 7 থেকে 8 বার দেখিয়েছি। সত্যি কিভাবে 50 বছর গেছে আমি নিজেও জানি না। মানে মনে হলো যেন যে একটু সেদিন শুরু করেছি, একটু সেদিন বাড়ি থেকে এসেছি। লেখক এবং প্রকাশক এবং লেখকের পরিবার এবং প্রকাশকের পরিবার একটা বন্ধুত্বপূর্ণ হওয়া ছাড়া এত বই করা সম্ভব নয়। সেই যুগে যখন হ্যান্ডসেট করে ছাপতে হতো, কোনো বই 1100 নিচে ছাপা হতো না। এবং তখন বইয়ের ভেতরে লেখকের ছবি থাকতো না। মানে এখন তো বই লোকে জানি না কেন হয়তো অনেকেই লজ্জা পান বোধহয় হয়তো বই দিতে। কারণ বই দেওয়ার রেওয়াজটা কিন্তু তখন ছিল প্রচুর। এবং প্রত্যেকে বইয়ের ভেতর লিখে দিতেন যে আমি অমুকের বিয়েতে দিলাম, অমুকের বই ভাতে দিলাম, জন্মদিনে দিলাম। প্রকাশনায় প্রচুর ছেলে মেয়ে এসছেন এবং শিক্ষিত ছেলে মেয়েরা সব এসছেন। আগে কিন্তু এতটা ছিল না। বইয়ের প্রতিবন্ধকতা অনেক জায়গায় তৈরি হয়েছে, কিন্তু বইকে আটকে রাখতে পারেনি। আমার তো লেখকরাই হচ্ছে আমার প্রিয়জন। যখন যে লেখক চলে যায়, মানে কি বলবো, যে যখন যে কোনো বইকে নিয়ে কোনো প্রকাশক যদি একটা সাকসেস হয়, তার আনন্দটা তার ভেতরে কেউ বুঝতে পারে না, কিন্তু তার আনন্দটা প্রচুর থাকে। তিনিও একটু মজার করে বলেছেন, তিনি একটা চিঠি আমাকে পাঠিয়েছিলেন, এই দেখো আমার না এই বইগুলো আর ছেপে কি লাভ হবে বলো, এই পরের বইগুলো তোমাকে বলতেই আমি সাহস পাই না। প্রকাশনা ছিল, প্রকাশনা থাকবে। প্রকাশনার ধারা, প্রকাশনার বৈচিত্র্য, প্রকাশনার সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগ হওয়া, নতুন প্রযুক্তিকে গ্রহণ করতেই এবং যারা গ্রহণ করতে পারবেন তারা দাঁড়িয়ে থাকবেন, যারা ঠিক মতন গ্রহণ করতে পারবেন না তারা পিছিয়ে যাবেন। বইয়ের ব্যবসার মতন এমন ভালো ব্যবসা বা এমন কি বলবো এমন সম্মানীয় ব্যবসা আমি আর অন্য কোনো ব্যবসাতে দেখিনি। নমস্কার, আলাপ টিভিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যিনি অতিথি, তিনি বাংলা প্রকাশনা জগতের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শ্রী সুধাংশু শেখর দে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে। আমি একদম প্রথমেই আপনার ছোটবেলার কথা একটু শুনতে চাই। কোথায় আপনার ছোটবেলা কেটেছে? দেখুন, আমি প্রকাশক হয়েছি অনেক পরে। কারণ আমি জন্মেছি যেখানে যেখানে এখনো আমাদের নারীর টান, বা যেখানে এখনো যাতায়াত করি বা যেখানে থাকি বেশ কিছুদিন ধরে, ওখানে প্রত্যেক মাসে যাতায়াত করি। সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে 5 কিলোমিটার আগে রামনগর থানার ভেতরে একটি ছোট্ট গ্রাম ঘিতপুরা বলে। আমি সেখানেই জন্মেছি। আমার বাবা মা, আমার পূর্বপুরুষ, তারা সেখানকারই বাসিন্দা। সেখান থেকে ওখানকারই কাছাকাছি স্কুল, যেটা শানবালি সেই প্রাথমিক স্কুল। ওইখানে আপনার কি ক্লাস 10, 11 অবধি সেইখানে পড়াশোনা করেছি। সেখান থেকে রামনগর রাও হাই স্কুলে গেছি। রামনগর হাই স্কুল থেকে তখন 11 ক্লাস ছিল। তখন 11 ক্লাস পাস করে উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে। কত সাল নাগাদ মোটামুটি আপনি প্রথম কলকাতায় এলেন? কলকাতা আমি যখন পুরোপুরি এই প্রকাশনার কাজে আসি সেটা হচ্ছে 1970 সাল। তার আগে তো নিশ্চয়ই যাতায়াত করেছেন? তার আগে আমার পৈতৃক যেটা আমার বাবা, আমার দাদাদের যে এটা ছিল, সেটা হচ্ছে বইয়ের ব্যবসা। বাবার জার্নিটা আরো
আরো ভগবান মানে বাবুর আরো কথা আরো অনেক কষ্টসাধ্য শুনেছি, এবং আরো অনেক কিছু বিষয় সেটা অনেক ছিল। লড়াই, হ্যাঁ। সেটা অনেক লড়াই। সেটা হচ্ছে যে বাবা এসেছিলেন 12-13 বছর বয়সের সময় কলকাতায়। তখন এসে বাবার এক কাকা ছিলেন, তার একটা হোটেল ছিল, সেখানে কাজ করতেন। পরবর্তী সময় বাবা একজনের বাড়িতে কাজ করলেন। তার পরবর্তী সময় একজন মাস্টারমশাইয়ের বাড়িতে কাজ করতেন। ধারাবাহিক ভাবে উনি চেষ্টা মানে করছেন তখন যে ওই কিছু একটা বলে না করার। লোকে, বাবু বাড়িতে তখন এসছেন কলকাতা, কোথায় আর কাজ পাবে। কোথায় কাজ পাবে? তখন মাস্টারমশাই যিনি ছিলেন, তার বাড়িতে তিনি ছিলেন। তার আচ্ছা। বাড়ির ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতেন, মাস্টারমশাইয়ের কিছু কাজকর্ম স্কুলে গিয়ে নিয়ে আসতেন। মাস্টারমশাই তখন ওই স্কুলে বাবাকে চাপরাশির কাজ দিয়েছিলেন, মানে বেয়ারার পোস্ট যেটাকে বলে আর কি, সেই স্কুলে একটা আচ্ছা। বেয়ারার পোস্ট দিয়েছিলেন। বাবা সেই কাজে স্কুলেই কাজ করতেন। সেই মাস্টারমশাই বাড়িতে কয়েক বছর থাকার পরে মাস্টারমশাই বই লিখতেন। আচ্ছা। সে বই মাস্টারমশাই নিজেই ছাপাতেন, ছাপিয়ে বাবাকে দিয়ে সেগুলো কলেজ স্ট্রিটে বিক্রি করতে পাঠাতেন। আচ্ছা আচ্ছা। তো বাবা কলেজ স্ট্রিটে সেই বইগুলো নিয়ে এসে বিক্রি করতেন। কখনো কলেজ স্ট্রিট থেকে কর্নালি স্ট্রিট, কর্নালি স্ট্রিট থেকে আপনার গড়িয়াহাট, এই সমস্ত জায়গায় তখন দোকান ছিল। সেই দোকানে সেই বইগুলো এইভাবে উনি ওই বইয়ের উনি তখন সেই বইয়ের মধ্যেই ঢুকতেন। এবং হ্যাঁ। মাস্টারমশাইয়ের কাছে রাত্রিবেলা হলে, হয়তো দুপুরবেলা কাজ টাজ শেষ করে বাবা চলে আসতেন বাড়ির কাজ, ওনাদের বাড়ির কাজকর্ম সেরে। তখন এই কাজ করে গিয়ে রাত্রিবেলা যখন বাবা বাড়ি ফিরতেন, ফিরে মাস্টারমশাইকে হিসেবটা দিয়ে দিতেন। আচ্ছা। এবং মাস্টারমশাই বলতেন, এই তো তুমি সারাক্ষণ বেঁচে এসেছো, এতে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া বাদ দিয়ে এই তোমার লাভ হয়েছে, এটা তুমি রাখো। এবার বাবাকে দিতেন আর কি। বাবাকে সেই মাস্টারমশাই উৎসাহ দিয়েছিলেন আর কি। মানে বাবাও সেই বইটার সাথে সাথে, মাস্টারমশাইয়ের বই নেওয়ার সাথে সাথে বাবা দেখলেন বাবা বই তো নিয়ে গেলে কিছু কিছু বিক্রি হয়, তখন বিভিন্ন দোকান কিনে নেয়। বাবা তখন কলেজ স্ট্রিটে অনেক লোকের সঙ্গে আলাপ হয়ে গেছে, অনেক প্রকাশকের সঙ্গে আলাপ হয়েছে, যেহেতু বই নিয়ে বাবা তাদের কাছ থেকেও কিছু কিছু বই নিতেন। নিয়ে তাদের কাছে প্রথম দিকে তত পয়সা দিতে পারতেন না, নিয়ে যেতেন। নিয়ে গিয়ে সে পরে পয়সা বিক্রি করে এসে আবার রাত্রিবেলা তাদেরকে পেমেন্ট দিয়ে দিতেন। সে সময় হিন্দুস্তান ইয়ারবুক খুব প্রচুর প্রচলন ছিল। হিন্দুস্তান ইয়ারবুক নিয়ে গিয়ে বাবা আপনার তখন কোর্টে সেই বইটা বেশি বিক্রি হতো। কোর্ট চত্বরে একটা কাপড়ে বান্ডিল করে বেঁধে নিয়ে বাবা কাঁধে করে ট্রামে চলে গেলেন হাইকোর্টে। এটা তো এক প্রকার কলেজ স্ট্রিট তৈরির ইতিহাস আর কি। হাইকোর্টের দিকে চলে গেলেন, হাইকোর্টে গিয়ে সেগুলো কয়েক ঘন্টার মধ্যে বিক্রি করে দিলেন, তাতে আরো 2 পয়সা বেশি হলো। মানে অ্যাকচুয়ালি সেই মাস্টারমশাই বাবাকে দেখিয়েছিলেন যে বই বিক্রির রাস্তাটা, যে বই নিয়ে গিয়ে বিক্রি করে, কিন্তু বাবা সেটা জানা ছিল না। কিন্তু তারপরে বাবা ওই বিক্রি করতে করতে বাবার সেইটা তখন মনে হলো থেকে এসেছিলেন, এখানে স্ট্রাগল করছেন একটা লড়াইয়ের মাধ্যমে, এই জায়গায় ছিলেন। তারপরে বাবা সেইটা দেখে মনে হলো যে না, কলেজ স্ট্রিটে একটা, এই যে বইগুলো নিয়ে যাচ্ছি রোজ, কিছু বেশি হচ্ছে, ফেরত দিয়ে আসছি, একটা রাখার জায়গা করি। তা বাবা সেটা একটা 8/1B শ্যামাচরণ দৃষ্টিতে এখনো জায়গাটা আছে আমাদের, ছোট্ট একটা জানলা নিয়েছিলেন। আচ্ছা। সেই জানলার মতন একটা জায়গা, সেই জায়গাতে গিয়ে সেই বান্ডিলটা বাবা রেখে দিতেন। এবং যখন সময় পেতেন সেইখানে ফুটপাতে বাবা কিন্তু ওই চাদর পাতিয়ে বাবা বই বিক্রিও করতেন। মানে এমনও গেছে সেই জানলার পরে আর কি। সেই কলেজ স্ট্রিটে কিন্তু প্রথম দিকে বাবা কিন্তু পাতিয়ে বিক্রিও করতেন। আস্তে আস্তে মাস্টারমশাই দেখলেন যে হয়তো খুব পেরে গেছে, মাস্টারমশাই খুব উৎসাহ দিতেন, তুমি বইয়ের লাইনে করো, বই করো। এই করতে করতে বাবা ওই জানলাটা এনে আমার বড়দাকে নিয়ে এলেন দেশ থেকে। তখন সবাই আমার যে দেশে, আমরা দেশেই ছাপতাম, দেশের বাড়িতে। বড়দাকে নিয়ে এলেন, বড়দাকে নিয়ে এসে ওই দোকানটায় বাবা বসিয়ে দিলেন বড়দাকে। আর বাবা ঘুরে ঘুরে যেভাবে বিক্রি করতেন সেভাবে চলে গেল। দাদাকে শেখালেন। পরে বড়দা আসার কিছু বছর পরে, কয়েক বছর পরে আমার মেজদাকে নিয়ে এলেন। আচ্ছা। এরা সবই সেখানে পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করার পরে বাবা নিয়ে চলে আসছে। আমি এসেছি তাদের থেকে অনেকটা পরে আর কি। আমি এসেছি, কিন্তু আমি যখন ক্লাস 5-এ উঠেছি, ক্লাস 5-এ যখন পরীক্ষা দেওয়া হয়ে গেছে আমার, তখন বাবা কিন্তু পরীক্ষার পরে বাবা নিয়ে আসতেন আমাকে। বাবা বেড়াতেন না, দোকানে এসে দোকানে কাজ করাতে। মানে আমি ওখান থেকে ক্লাস 5-এ যখন পরীক্ষা দিয়ে দিয়েছি, তখন বাবা গিয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে বাবা 2-3 দিন থাকলেন, তারপর বলেন চল কলকাতা যাই। তখন কলকাতা নিয়ে আসতেন, কলকাতা নিয়ে এসে আমাকে দিয়ে দোকানে স্লিপ দিতেন। ওগুলো উনি তখন শেখাচ্ছেন যে ওই জায়গাগুলো থেকে বই নিয়ে এসো, এই যাও তখন প্রকাশ ভবন, বাক সাহিত্য, বেঙ্গল পাবলিশার, মিত্র ঘোষ, তারপরে আনন্দ পাবলিশারিদের, তারপরে আপনার বিদ্যোদয় লাইব্রেরি, এম মুখার্জি এন্ড কোম্পানি, অনেকটাই তো আছে। ডিএম লাইব্রেরিতে বাবার সঙ্গে আমি রিক্সা করে গেছি।
আচ্ছা। বাবা রিক্সা করে মানে হেঁটে হেঁটে বাবার সঙ্গে গেছি, কিন্তু ফেরার সময় ডিএম লাইব্রেরি থেকে ওই সঞ্চিতা বিভিন্ন বই রিক্সাতে বসিয়ে, তখন তো ডিএম লাইব্রেরি খুব আর সেই হাতে টানা রিক্সা, বাবা বসতেন আমি বসতাম, সামনে বই টই নিয়ে এসছি। তো এইরকম মানে বেশ কিছুদিন 15-20 দিন করার পরে তখন স্কুলের রেজাল্ট বেরিয়ে যেত। এই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে বাবা আবার নিয়ে গিয়ে আমাকে ছেড়ে আসতেন, নতুন বই এখান থেকে কিনে দিতেন, ক্লাস 6 বই যেটা হবে সেটা দিয়ে পাঠাতেন, দিয়ে নিয়ে ছেড়ে আসতেন। এরকম করে আমি প্রায় ক্লাস 1 থেকে ক্লাস 11 পর্যন্ত প্রায় প্রত্যেক বছর পরীক্ষার পরে কিন্তু আপনি এখানে আসতেন, কলকাতা আসতাম। এবং আমার টার্গেট ছিল যতক্ষণ পর্যন্ত বুক লিস্ট না বেরোচ্ছে, বুক লিস্ট বেরিয়ে গেলে বাবা নতুন বই কিনে সঙ্গে দিয়ে ছেড়ে আসবেন। এটাই ছিল আমার রুটিন। কিন্তু পাকাপাকি ভাবে যে এলেন সেইটা কিভাবে? পাকাপাকি ভাবে যখন 11 পাস করে গেলাম তখন 69 বাবা আমাকে এনে বললেন যে তুমি তাহলে পড়াশোনা করতে হবে এখানে, আর একটু তুমি পড়াশোনা করো, তুমি কমার্স নিয়ে পড়ো। কমার্স পড়বে? হ্যাঁ ঠিক আছে, কমার্সে না, তাহলে কমার্সে এখন সুরেন্দ্রনাথ কলেজ আছে, সেখানে তুমি সন্ধ্যেবেলা ভর্তি হও, নাইট ইভিনিং ইভিনিং কলেজে। দিনের বেলা দাদাদের সঙ্গে এখানে একটু বইয়ের সঙ্গে কাজ করো, আর সন্ধ্যেবেলা হলে কলেজে যাও। সেই চললো কলেজ, বছরখানি কলেজ করেছি। কলেজ করার পরে পরীক্ষাও দিয়েছি। তারপরে বাবার নির্দেশ হলো, আচ্ছা তুমি তো একটা কিছু করবে, কি করবে? আমি তখন ভাবিনি পড়াশোনা করছি, আমি কি করবো নিজেও ভাবিনি। না তুমি তো একটা কিছু ভাবো কি করবে। আমরা বাবা কি করতে পারি, এরকম গেল 7 দিন 10 দিন 15 দিন 1 মাস চলে যাচ্ছে। তারপরে আবার বাবা জিজ্ঞেস করেন কিছু ভাবলে? কি করবো বলুন? না তুমি বলো বাবা কি করতে হবে। আমাদের তো প্রকাশনাটা নেই, তুমি প্রকাশনাটা ভাবতে পারো। তখন তো শুধু বই বিক্রির, তখন বই বিক্রি, সবার বই নিয়ে বিক্রি হয়, ওই ছোট একটা দোকান। তার কিছুদিন পরে দাদা, আমার 2 দাদা যখন ভালো করে পেরে গেছেন, 2 দাদা, আমার এক পিস্তুত দাদাও সেই সময় ছিল, তারা একটা ভেতরের দিকে দেব স্টোর তখন আচ্ছা একটা একটু বড় জায়গা করে সেখানে নেওয়া হয়েছে। এবং পেছনের তারপরের পেছন দিকে একটা গোডাউন নেওয়া হয়েছে ছোট, যেখানে বইটই সমস্ত পাবলিশারে কিনে রাখা হবে আর এই দোকানটা থেকে বিক্রি হবে। সেই সময় আমি সেখানে থেকে এই দোকান থেকে বই, সেই দোকান থেকে বই নিয়ে বেলা 4টে 4:30 পর্যন্ত আমি দাদাদের সঙ্গে সেই 10টা 10:30টার সময় আসতাম বাবা দাদার সঙ্গে, আর এই কাজটা করতে হতো। আর তারপরে কলেজে যেতাম। কিন্তু যখন প্রকাশনায় চলে এলাম, বাবা যখন বললেন, তখন প্রকাশনা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি গ্রাম থেকে এসেছি, পড়াশোনা করেছি, বই কেনা বেচাটা দাদাদের সঙ্গে খানিকটা করেছি। ওই দোকান থেকে কিনে নিয়ে আসি, দোকানে দিই, দাদারা জানে কমিশনে বিক্রি হয়। তখন কিন্তু এই ধরনের কমিশনের বার্গেন ছিল না, এত ধরনের লোকে মানুষের এখন যেরকম বই কিনতে এলেই 10%, কিন্তু বাবারা দাদারা দেখেছি পুরো দামে বিক্রি করতেন। খুব জোর কেউ পরিচিত লোক, তাকে 10% 5% দিতেন, অথবা ঠিক আছে তোমার বিল থেকে এই 5 টাকা বাদ দিয়ে দেবেন, এইরকম ধরনের। কিন্তু তখন এখন যেরকম এলে অনেকেই জিজ্ঞেস করেন কি কমিশন দেবেন, আগে কমিশনটা জিজ্ঞেস করেন। তখন বইয়ের ব্যাপারে কোনো কমিশন ব্যাপারটা ছিলই না। এই হলো শুরুটা করলেন। তারপরে প্রথম বইটা ছাপা হলো, পাবলিকেশনের সম্পর্কে আমার যে ধারণাটা ছিল না, তখন কোনো ধারণাই আমার ছিল না। বা যখন পাবলিকেশনের কথা বললেন, তখন আমার সঙ্গে সহযোগিতা করার জন্য বাবা তখন এক আত্মীয়ের ছেলে আমাদের দোকানে কাজ করতেন, এবং তিনি সারাদিন ধরে অন্য জায়গায় কাজ করতেন, একটা খুব ওই থামস আপ কোম্পানিতে। আচ্ছা, তিনি সন্ধ্যেবেলা হলে আমাদের ওই বিক্রির হিসাব টিসাব দেখতেন, আর আমাদের কাছে বাবার কাছেই তিনি থাকতেন। আমাদের বাড়িতে সেই কানাইদা বলে নাম, কানাইলাল জানা। বাবা বলেন যে তুমি যদি এদিক ওদিক রাস্তাঘাট তো তখন চিনি না বেশি, না চেনো, কানাই তোমাকে সাহায্য করবে। তো এই এলো পাবলিকেশনের গল্প। যখন বললেন তখন কথা হচ্ছে, তখন আমি না জানি কত পাতায় ফরমান, না জানি একটা পাতায় কত লাইন ধরে, কতবার এটা 1970-এর বছরখানেক, আপনি একটু 1970-এর এই ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে, এরকম প্রথম বই প্রকাশের দিকে, কিন্তু প্রায় শেষের দিকে 70 সালের শেষের দিক থেকে আমাদের বই প্রকাশিত হতে শুরু করে। তখন বেদুইন বলে একজন লেখক, তিনি কলেজ স্ট্রিটে আসতেন আর কি। তার কিন্তু ভালো নাম হলো দেবেশ রায়। তিনি তখন লিখতেন লেলিনের উপর বই, মাও সেতুংয়ের উপর বই, হ্যানয় থেকে সাইগন, সেই সময় উনি লিখতেন। এইসব বইগুলো তখন বিশ্ববাণী প্রকাশনী, তুলি কলম এরা প্রকাশ করতো আর কি।
তিনি দোকানে প্রায়ই আসতেন, আমার বড়দার সঙ্গে এসে গল্প করতেন, বাবার সঙ্গে গল্প করতেন। তিনি এসে নিজের বই এখানে কিরকম বিক্রি হয় দেখতেন। তিনি প্রস্তাব দিলেন যে এই তো এবারে তো লেলিন জন্ম শতবর্ষ, তোমরা বই করবে বলছে, তোমরা আমার এই মহানায়ক লেলিন বইটা করতে পারো। আচ্ছা, এইটা শুনেই তখন বাবা বলেন যে তাহলে একটু কথা বলো। তখন কানাইদা আমার সঙ্গে যে আমি কথা বললাম, সেই সময় আমি 4 জন লেখকের সঙ্গে মোটামুটি যুক্ত হতে, মানে বই চেয়েছিলাম আর কি। প্রথম পর্যায়ে 4টে বই আমাদের সেই সময় প্রকাশিত হয়। মানে দেশের প্রথম বই বলতে ওই 4টে ফার্স্ট। সেটা হচ্ছে, একটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তখন তিনি মুঙ্গেরে থাকতেন, তার একটা কুমার সম্ভবের কবি বলে একটা বই আউট অফ প্রিন্ট হয়েছিল। তা আমরা খবর দিয়ে পাঠালাম যে আপনার যদি কোনো বই পাওয়া যায়। তিনি ওই কুমার সম্ভবের কবি বইটা ছাপার জন্য বললেন, এবং তার জন্য আমাকে টাকা পাঠাও, এই টাকা পাঠালে আমি তোমাদের বইটা পাঠিয়ে দেবো, তোমরা করতে পারো। আরেকটা পেয়েছিলাম তখন আশাপূর্ণা দেবী, তখন গড়িয়ায় থাকেন আর কি। আশারা অনেকেই বললো, তখন কানাইদা আমাকে, আপনার বয়স অনেক কম, মানে আমি তখন কত হবে, কত 17-18 বছর, 17 বছরের মধ্যেই হবে। মানে আশাপূর্ণা দেবীর যে কথাটা বলছি, হ্যাঁ, আশাপূর্ণা দেবীর বাড়ি তখন গড়িয়াতে গেছি, কানাইদা আমাকে নিয়ে গেছেন। আশাপূর্ণা দেবীর কাছে যাওয়ার পরে তিনি প্রথমে বলেন পাবলিকেশন করবে। তখন আমি বলেন যে হ্যাঁ বাবা, এইরকম করেছেন, আমাদের এইরকম এই দোকান আছে বই বিক্রি, দেবু স্টোর। বলে হ্যাঁ হ্যাঁ, তোমাদের নামটা আমি শুনেছি, আমি মিত্র ঘোষ থেকে শুনেছি। তখন মিত্র ঘোষের বই আমাদের কাছে বই বিক্রি হয় আগে আমাদের এখান থেকে। তো তুমি কি পাবলিকেশন? আমরা হ্যাঁ, তুমি পাবলিকেশন করবে বলে মাসিমা খুব মানে আমার দিকে তাকালেন। তারপর তো মাসিমা যতবারই গেছি খাইয়ে দাইয়ে ছাড়তেন আর কি। যাই হোক, মানে অত কম বয়সে অত ছোট হিসেবে গেছি, মাসিমা খুব স্নেহ পেয়েছি আমি আর কি। আশাপূর্ণা দেবীর পরে তারপরে কথা হলো, তখন আমাদের স্বপন মজুমদার বলে আমাদের একজন অধ্যাপক ছিলেন, গবেষক অধ্যাপক, ভালো এডিটার। তার সঙ্গে বাবার খুব ভালো সম্পর্ক। তিনি কলেজে যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, বাবা তাকে বই দোকান থেকে বইগুলো দিতেন, এবং বই দোকানে তিনি যেটা কিনতে না পারবেন সে বইও তিনি বাবার কাছে বলে নিয়ে যেতেন। যে বইটা পড়ার দরকার, দোকানে অনেক সময় পাশে একটা বাবার কাছে টুল ছিল, সেটাতে বসে পড়ে যেতেন। এই স্বপন মজুমদার তখন আমাকে অনেক জিনিস, বইয়ের লাইন, বইয়ের এডিট করা, বইয়ের দেখা, বা 16 পাতাটা দিয়ে কিভাবে মেকআপ হবে, বা একটা ফর্মার মধ্যে যদি 8 পাতা 9 পাতা হয়ে যায়, তাহলে 9 পাতা থেকে 8 পাতা আনা যাবে। তখন সমস্ত লেটার প্রেস, এবং সেটা একটা বই ছাপতে গেলে 3 ফর্মা 4 ফর্মা 5 ফর্মা পর্যন্ত কম্পোজ পাওয়া যেত, তার বেশি কম্পোজ পাওয়া যেত না। সেই 5 ফর্মা দেখা টেখা করে পুরোপুরি তাকে কারেকশন হলে, সে গল্প একটা আছে, যে গল্প আমি, একটা খুব মজার গল্প। সেই কারেকশন হয়ে গেলে তবেই সে 5 ফর্মা ছাপা হলে পরে আবার কম্পোজ হবে, আবার কদিন যাবে, দিলে আবার 2 ফর্মা 3 ফর্মা করে আবার 5 ফর্মা উঠবে। লম্বা প্রসেস, এই লম্বা প্রসেস। একটা 20 ফর্মা বই ছাপতে কম করে হলেও 6 মাস, 5 মাস থেকে 6 মাস লাগতো আমাদের। প্রুফ উঠবে, একজন রিডার দেখবে, তারপরে সেটা কারেকশন হবে, তারপরে সেটা থেকে আবার লেখকের কাছে যাবে, লেখক থেকে কারেকশন হবে, আবার সেখানে এসে পৌঁছাবে, সেই কারেকশন হবে, ফাইনাল দেখার জন্য আরেকজনের কাছে যাবে। তার মধ্যে যদি ভুল একটু থেকে গিয়ে থাকে, তাহলে আবার সেটাকে লেখকের কাছে পাঠানো। মানে একটা প্রুফের অন্তত 3-4 বার এদিক ওদিক না হয়ে ছাপা হতো না। এখন যেরকম একবার তুললে কম্পিউটার হয়ে অনেক সহজ হয়ে গেছে। এখন তো বই একটা চেষ্টা করলে, আমি একটা 20 ফর্মার বই বা 200 পাতার বই, 250 পাতার বই, আমি যদি মনে করি যে এটা 12 দিনে 15 দিনে বার করবো, 15 দিনে করতে পারি, করা সম্ভব। সম্ভব। সেটা তখন সেটা কোনো মতেই সম্ভব ছিল না। এই তখন তারপর আমার এই কথা প্রসঙ্গে দেখা বিষয়ে আমার একটা মনে পড়ে গেল, সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর বই। যখন আমি প্রতিভা বসুর বই পেলাম, প্রথম দিকে সমুদ্র হৃদয় বলে একটা বই চেপেছিলাম, আশাপূর্ণা দেবীর মনের মুখ একটা চেপেছিলাম, আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কুমার সম্ভবের কবি, আর বেদুইনের লেখা মহানায়ক লেলিন। আচ্ছা, তখন বুদ্ধদেব বসুর যখন বইয়ের কথা হলো বা করলেন, তখন বললেন আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা বই দেবো। তো তিনি তখন আমাকে একটা বই দিলেন, রুক্মিণী, একটা উপন্যাস দিয়েছিলেন। সেটার গল্প অনেক বেশি, কারণ বুদ্ধদেব বসু এত খুঁতখুঁতে ছিলেন যে একটা প্রুফ আমি অন্তত 7 থেকে 8 বার দেখিয়েছি। 8 বার একটা বইয়েরই প্রুফ, একটা ফর্মার প্রুফ, মানে একসঙ্গে 2টো ফর্মার দিয়েছিলাম। আচ্ছা, এই 2টো ফর্মার প্রুফ উনাকে দেখাতে আমার মানে অন্তত 7 বার 8 বার করে আমাকে যেতে হয়েছে সেই নাকতলার জায়গায়। উনি কারেকশন করে দিলেন, সেটা আমার প্রেস অনেক জায়গায় ভুল করে, আবার হয়তো তার মধ্যে ভুল দুটো রেখে দিল, আবার নিয়ে গেলাম। একটা ব্লাউজ উচ্চারণ করতে, মানে ব্লাউজ বরকেজোর তলায় একটা ফুটকি হবে,
সেইটা উনি বারে বারে কাটলেন, কেটে সে যেখান থেকে কম্পোজ হচ্ছিল তারা আর সেটাকে ঠিক করতে পারছে না। সে বর্গের তোরা একটা ফুটকি দিতে হবে, সেটা একটা আলাদা টাইপ এনে একটা ফুটকি এনে বসিয়ে দিল। উনি বললেন সে তো বর্গের থেকে তো ফুটকি দূরে হয়ে গেল, ঠিক হয়নি। মানে উনি চাইছেন একটা সেপারেট টাইপ হবে যেটার সঙ্গে বর্গের সঙ্গে ফুটকিটা দেওয়া আছে আর কি। তো সেটাও বললাম সেই ফাউন্ডারি থেকে সেই প্রেস ঠিক মতন আনতে পারছে না। এই করতে 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 একটা বই, তার বই একটা বোধহয় 10-12 ফর্মা বই ছিল মনে হচ্ছে, বোধহয় 8 মাস লেগেছিল আমার ছাপতে। তো সে যতবারই এইরকম হয়, যেন মজার কিছু গল্প আছে যে বুদ্ধদেব বসু, আমরা শুনবো এই ধরনের গল্প, আরো কিছু শুনবো। আমি এরপর যেটা জানতে চাইছি যে এত বছর, একটা 50 বছরের ইতিহাস দিয়ে যে আপনার তো এখন হয়তো পিছনে তাকালে মনে হবে এই সবে শুরু করেছিলাম, দেখতে দেখতে 50টা বছর কেটে গেল। তো আপনার কি মনে হয় এখন যখন দাঁড়িয়ে পিছনে তাকান? সত্যি কিভাবে 50 বছর গেছে আমি নিজেও জানি না। মানে মনে হলো যেন যে একটু সেদিন শুরু করেছি, একটু সেদিন বাড়ি থেকে এসেছি। একটার পর একটা বই করতে করতে 5000-এর ওপর বই হয়ে গেছে। তার মধ্যে বেশ কিছু বই প্রথম দিকে যেগুলো ছেপেছি বা পরে যেগুলো ছেপেছি হয়তো দেখা গেছে তার আর ডিমান্ড খুঁজে পাইনি, সেটা আর ছাপা হয়নি। এরকম 5000 থেকে হয়তো দেখা যাবে যে 800-1000 বই হয়তো এখন আগেকার বই নেই। কিন্তু তারপরেও প্রতি বছর 150-200 খানা করে বই প্রকাশিত হয়ে যাচ্ছে। কিন্তু আমি এক এক সময় ভাবি যে এত বই কি করে করলাম, সেটাও এক এক সময় ভাবি যে এতগুলো বই করেছি। 50টা বছর তো কম সময় নয়, 50 বছর। কিন্তু মনে হয় না যে 50 বছর কাজ করছি বলে এই লাইনে। আমার যেন মনে হচ্ছে সেদিন এসেছি আমি বাড়ি থেকে, সেদিন ধরে কাজ করেছি। কিন্তু তার পেছনে এত বইয়ের কাজ হয়েছে, সেটা এখন তো অনেকের বই করতে পেরেছি সেই সুবাদে যে সবার ভালোবাসা পেয়েছি। প্রকাশনায় একটা জিনিস, একটা মানে আমাদের ছিল যে লেখক এবং প্রকাশক এবং লেখকের পরিবার এবং প্রকাশকের পরিবার একটা বন্ধুত্বপূর্ণ হওয়া ছাড়া এত বই করা সম্ভব না। এখানে মাঝখানে একটা একাত্মতার প্রয়োজন আছে, খুব খুব চাই। মানে আন্তরিকতা এবং পারিবারিক সম্পর্ক ছাড়া এত বই কিন্তু দেশ কখনো করতে পারতো না। আমি পারিবারিক সম্পর্কটাই আমি সবসময়ের জন্য মনে করি, এবং প্রকাশক বন্ধুদের কাছে আমার একটাই বার্তা বাড়িয়ে যে বই লেখক এবং প্রকাশকের যেন বন্ধুত্বটা ঠিক থাকে, ঠিক আত্মীয়ের মতন যেন হয়। আচ্ছা, এখন যে বাংলা বইয়ের বাজার, কি ধরনের বই এখানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? দেখুন, এক একটা সময় না এক এক রকম আসে। কখনো ভালো উপন্যাসের চাহিদা বাড়ে, উপন্যাসের সিনেমা হয়, সিনেমা হলেই তার চাহিদাটা আবার বেড়ে যায়। কোনো গল্প নিয়ে, কোনো লেখকের গল্প নিয়ে সেটা সিনেমা হয়, সেটাও আবার বেড়ে যায়। কারণ আমি বলছি এই যে রহস্য, রোমাঞ্চ, ভূত, সে তো প্রেমের গল্প, এই করতে এক সময় দেখেছি উপন্যাসের চাহিদাটা ছিল অনেক ভালো। পরবর্তী সময় দেখেছি যে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যখন দেখেছি তখন বোধহয় কত 80-82 সালের সময় কিছু ডিটেকটিভ বই, মানে তখন আবির্ভাব হলেন চিরঞ্জীব সেন, তারপরে দেবেন মুখোপাধ্যায়, মানে আগাথা খ্রিস্টির বই অনুবাদ হওয়া, মানে ওই সময় দেখেছি যে ডিটেকটিভ ধরনের বইয়ের একটা চাহিদা হয়েছিল। তারপরে দেখলাম সেটাও চলে গেল। মাঝখানে একবার দেখলাম কিছু খেলাধুলার বইও চাহিদা হলো, সেটাও তখন মতিনন্দী সবাই লিখতেন, তখন স্ট্রাইকার বইগুলো খুব ভালো ইয়ে হতো। খেলার বই, নানা রকম খেলার বই তখন, তারপরে খেলার আইন কানুন থেকে, খেলার গল্প থেকে সব নিয়ে বই হতে আরম্ভ করলো। তারপরে আবার চলে গেল উপন্যাসের দিকে। মাঝখানে বেশ কিছু প্রবন্ধ বইয়ের আলোচনা শুরু হতে আরম্ভ করলো, যখন আবু সঈদ আইয়ুব, পবিত্র সরকার, ভূদেব চৌধুরী এরা যখন সব লিখতে আরম্ভ করলেন, তখন প্রবন্ধের বই, তখন কিন্তু প্রবন্ধের বইও মাঝখানে খুবই ভালো। এখনো প্রবন্ধের বইয়ের চাহিদা ভালো, খারাপ না। কোনো গল্প উপন্যাসের চাহিদা সারা বছর, একটা যেগুলো জনপ্রিয় উপন্যাস হয়ে গেছে তার চাহিদা সারা বছরই থাকে। মানে চাহিদা নেই এমন বইয়ের সংখ্যা কিন্তু এখন বাড়ছে, কারণ এখন ছাপার সংখ্যাটাও কমছে। আমাদের যখন বই ছাপতে হতো তখন, সেই যুগে যখন হ্যান্ডসেট করে ছাপতে হতো, কোনো বই 1100 নিচে ছাপা হতো না। সে বই চলুক আর না চলুক 1100 নিচে ছাপলে তখন কিন্তু বইয়ের কস্টিং ঠিক রাখা যেত না। আর এখন তো পিওডির যুগে, এখন সোশ্যাল মিডিয়া, পিওডি, এখন এই সিস্টেমে বইয়ের ছাপার সংখ্যাটাও কমে গেছে, কন্ট্রোলে, প্রকাশকের কন্ট্রোলে, কম 50-60টা হয়তো বই, প্রকাশকের কন্ট্রোলে এসে গেছে। এখন বই নিয়ে
উই খেয়ে নেবে, বেশি করে বই বেঁধে রাখবে, বাইন্ডিং খানা রাখতে পারতো এই তখন যে পিওডি আসাটাকে আপনি কিভাবে দেখছেন? পিওডি আসা তো আধুনিক মানে আধুনিক মানে সময়, আধুনিক সময়, আধুনিক সিস্টেম, পিওডি এসেছে। পিওডিটা খুবই ভালো, কারণ প্রকাশকদের কাছে খুব চাপ কম। আমি যদি মনে করি যে একটা বই আমি 200 ছাপবো, সেটা বিক্রি যখন হয়ে যাবে 200 বই, তখন আবার 200 ছেপে নিতে পারবো, এবং তার ব্যবধানটা হবে হয়তো 7 থেকে 10টা দিন, বই তৈরি করে আবার ছেড়ে বাজারে নিয়ে আসতে পারবো। তাহলে আমি কেন 1100 বই সেটাকে নিয়ে স্টক করে রাখবো? কিন্তু সেই যুগ, সেই আধুনিকতাটা দেখাতে গিয়ে বইয়ের কস্টিংটা কিন্তু বেড়ে যায়। আমি যে বইটা আমি বাজারে দিতে পারবো, এই বইটা আমি 500 টাকায় দিতে পারবো, সেই একই বই পিওডি করলে আমি অন্তত 700 টাকা দাম করতে হবে। এক্ষেত্রে পাঠকেরও অনেক বেশি পয়সা খরচ করে বই কিনতে হবে। পাঠকের ন্যাটালি আমাকে সেই বই যদি পাঠক মনে করেন যে বইটা কিনবো, তখন তাকে 500 টাকা বইটা 700 টাকা দিয়ে কিনতে হবে। 700 টাকা হয়ে যাচ্ছে তখন। কারণ আমি যদি সেই বইটাকে 1100 ছাপতে পারি, তাহলে কিন্তু আমি আবার 500 550 টাকার মধ্যে আনিয়ে নিতে পারবো। একদম সেই জায়গাটা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখনো বাজারে এখনো বেশ কিছু বই আছে যে বই এখনো 1100 ছাপা যায়, 2200 ছাপা যায়। ঠিক। আচ্ছা, এই যে সাহিত্যের গুণগত মান এবং জনপ্রিয়তা, এই দুটো জিনিসকে তো একটা প্রকাশনাকে সম্ভবত ব্যালেন্স করতে হয়। এই ব্যালেন্সটা কিভাবে করেন আপনারা? দেখুন, গুণগত মান, যারা প্রতিষ্ঠিত সাহিত্যিক হয়ে যান, যাদের জনপ্রিয়তাটা সবচেয়ে বেশি, তাদের নামে বই বিক্রি হয়। তারা যে বইটা লিখছেন বা করছেন, আমি শুধু সেটার বাহক। আমি সুন্দর করে, যাতে মানুষের পড়তে অসুবিধা না হয়, পাঠক যাতে ভালো মনে করে, বা সুন্দর ছাপা, সুন্দর বাঁধানো, দেখতে ভালো, হাতে নিয়ে ভালো লাগছে, সে বইকে সেইভাবে আমি করার অধিকারী। কিন্তু সেই বইয়ের নাম বা সেই লেখকের নাম, সেটা কিন্তু পাঠক জেনে গেছে, পাঠক জানে। একবার জানালেই যে আমাকে, যদি আমি মনে করি যে এটা, তখন তো জনপ্রিয় সাহিত্যে শঙ্কর ছিলেন ফার্স্টে, যে তার চৌরঙ্গি তখন 1000 কবি বিক্রি হয়েছে। যখন স্বর্গমর্ত পাতাল, আমি যখন বই পেলাম স্বর্গমর্ত পাতাল, আমি সেখানে 1000 কবি বিক্রি করেছি। শঙ্কর বলুন, সুনীল গাঙ্গুলি বলুন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলুন, বুদ্ধদেব বলুন, সমরেশ মজুমদার বলুন, সৈয়দ মুস্তাফা সিরাজ বলুন, মানে আমি কার কথা বলবো? যে আমার তো মানে বলতে গেলে আমাকে অন্তত আরো বেশ কয়েকজন লেখকের নাম বলে যেতে হবে আমাকে, যেটা যার মানে শেষ নেই এখানে। এই তো অনেক লেখকের বই এত বছর ধরে দেশ ধারাবাহিকভাবে প্রকাশ করছে, আমাদের মতো পাঠকরা পড়ার সুযোগ পাচ্ছে। তো এই শঙ্করের কথা যখন বললেন, মানে শঙ্কর মানেই তার সাথে দেজের নাম উচ্চারণ হয়, দেজ মানেই তার সাথে শঙ্করের নাম উচ্চারণ হয়। তো দেজের সাথে শঙ্করের এই যে সংযোগ, এটা কিভাবে হয়েছিল যদি গল্প না আমাদের? এটা আমার প্রথম দিকে হয়নি, অনেকটা সময় লেগেছে। আমি যখন প্রথমে 70 সালে প্রকাশনা শুরু করলাম, তখন তো আমি বেশি লেখককেও চিনি না, লেখকদের নামগুলো জানি। আমার বইয়ের দোকানে বিক্রি হতো, আমাদের সব প্রকাশকের বই তখন বিক্রি হতো সেখানে। আমার দাদা, 2 দাদা, আমার বাবা, এরা এইগুলোকে আমাকে দেখিয়েছেন, শিখিয়েছেন। আমি সেগুলো স্লিপ লিখে দিতেন, আমি সেই বইগুলো কিনতে গেছি, এবং কার বই বেশি কিনছি, কোনটা প্রকাশনা থেকে, কোনটা এমসি সরকার থেকে কি বই কিনছি, কোনটা প্রকাশ ভবন বাকসাহিত্য থেকে কি বই কিনছি, বেঙ্গল পাবলিশার থেকে কি বই কিনছি, মিত্র ঘোষ থেকে কি বই কিনছি, আনন্দ পাবলিশার থেকে কি বই কিনছি, বিদ্যোদয় থেকে কি বই কিনছি, এমকাজি থেকে কি বই কিনছি, এগুলো সবই কিন্তু বুঝতাম যে বই, কোন লেখকের বইটা বেশি কিনতে যাচ্ছে সারাদিনের মধ্যে, মানে একটা আন্দাজ আপনি পেতেন। সেই জায়গাটা আমি বুঝতে পেরেছিলাম, বা আমার দাদা বাবাদের কাছ থেকে সেটা জানতে পেরেছিলাম যে এই লেখক, এবং নিজেও দেখেছি যে এই লেখক এখন বাংলা সাহিত্যে বিরাজ করছেন। ঠিক, এরা বাংলা সাহিত্যটাকে এখন ধরে রেখেছেন, এবং এর পরবর্তী জেনারেশনে যারা এখন বই করতে চাইছেন, তাদের থেকে এরা অনেক উঁচুতে হয়ে আছে। একদম। সবসময়ের জন্য একটা থাকে না, এটা যে কাগজ অনেক বেশি বিক্রি হয়, আবার একটা কাগজ তার মানে কি বলবো, তার কাছাকাছিও না, তার থেকে তার হাফও বিক্রি হয়। একটা পত্রিকা প্রচুর বিক্রি হয়, তারপর আরেকটা পত্রিকা দেখবেন সেটা হয় কোনো পত্রিকা তার হাফ কম বিক্রি হতে পারে। হ্যাঁ, এটা লেখকদেরও মধ্যে তাই। এবং এমন কিছু লেখক আছেন যাদের বই প্রচুর বিক্রি হয়, আবার যাদের লেখক আছেন যারা পরবর্তী বিক্রি হয়, সেটা হয়। আমি বলছি যে এই যে সংযোগটা, এই যে এত বছরের একটা বন্ধন, তো এই বন্ডিংটা শুরু হয়েছিল কবে? সেই শুরুর গল্পটা এই প্রথম প্রফুল্ল রায়ের বই আমি যখন যাই, প্রফুল্ল রায়ের বই যখন আশাপূর্ণা দেবীর হয়ে গেল, প্রতিভা বসুর হয়ে গেল, শরদিন বন্দ্যোপাধ্যায় হয়ে গেল, বাবা একদিন দোকানে প্রফুল্ল রায় এসছেন, আমাকে আলাপ করে দিলেন, নিনি না প্রফুল্ল রায়, ওনার বই দেখো, মিত্র ঘোষের বই বেরিয়েছে, ওনার বই গুরুদাস চট্টোপাধ্যায় বেরিয়েছে, ওনার বই বেঙ্গল পাবলিশারে বেরিয়েছে,
তুমি এটা আমি তো তখন জানি তার বই কোথায় কোথায় বেরিয়েছে, বাবা আলাপ করে দিলেন, আমার চোখ কাক করে আলাপ ছিল না। এবং তখন বইয়ের ভেতরে লেখকের ছবি থাকতো না। এখন যেরকম সব বইতেই প্রায় লেখকদের ছবি থাকে, প্রথম সেই সময় কিন্তু লেখকদের ছবি কোথাও ছাপা নামটাই হচ্ছে নাম আসল। হ্যাঁ, আলাপ করে দেওয়ার পরে ওনার বাড়ি গেছি, তখন এই বয়সে গেছি। প্রফুল্লদা একটু হেজিটেট করেছিলেন, আমাকে এত কম এত ছোট ছেলেকে বই দেবো, 18-19 বছর বয়স তখন। আমি মানে প্রথম দিকে উনি প্রায় বলে দিয়েছিলেন আর কি। কিন্তু পরবর্তী সময়ে ওনার কি মনে হলো কি জানি, আমাকে বললেন যে তুমি আমার জন্য 2-3 হাজার টাকা অ্যাডভান্স নিয়েছো। আমি না অ্যাডভান্স ছাড়া করি না। অত আমি পরের সপ্তাহে আসি বলে চলে এলাম। আবার যেতে হতো, আমি এখানে 14 নম্বর বাসে বসে ঘুমিয়ে যেতাম, বেহালা লাস্ট স্টপেজ নেমে। সেখান থেকে বেশ খানিকটা গেলে প্রফুল্লদার বাড়ি। একদিন সকালে গেছি, আমি বলেছেন পরে রোববার গেছি, তখন প্রফুল্লদা নেই। তো বৌদির কথা মনে পড়ে যাচ্ছে, এখন বৌদিও নেই, চলে গেছেন। প্রফুল্লদাও চলে গেলেন। প্রফুল্লদা বেরিয়েছেন বাইরে। প্রফুল্লদা যখন এলেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে, তখন আমি পৌঁছেছি সেখানে 11টা 11:30 নাগাদ। তখন প্রায় 12:30 1টা বেজে গেছে। বৌদি বলুন তুমি খেয়ে নাও, তোমার দাদা বোধে কোথায় বেরিয়েছে, আসতে দেরি হতে পারে। আমি খাবো না, বৌদি জোর করে তখন বৌদির কাছে ভাত খেলাম। এবার তুমি বসতে আমি খেতে শেষ হবে, প্রফুল্লদা এসে পৌঁছালেন। বৌদি বলে তুমি ছেলেটাকে বলেছো আসতে সকালবেলা, সে এসে বসে আছে, তুমি এতক্ষণ ধরে কোথায়? বৌদি খুব খুঁজে দিলেন, দাদাকে একটু বকাবকি করে দিলেন। তাই বসেছিলাম। প্রফুল্লদা এসে পৌঁছানোর পর আমি বললাম দাঁড়াও, তাড়াতাড়ি একটু খেয়ে নি, তারপর কথা বলি। খেয়ে নিলেন। তারপর আমি পকেট থেকে একটা খাম বার করে দাদার হাতে দিলাম। 3,000 টাকা তাদের ছিল। আমি আপনি যে বলেছিলেন এটা কি আছে, আমি মনে হয় টাকা আছে, ওটা আপনি রাখুন, আমি নিয়ে এসি। উনি ধরে নিয়ে রেখে দিলেন। তিনি মনে মনে ভেবেছেন যে আমি এই টাকাটা কোথা থেকে নিয়ে এলাম, কি করে আনলাম এই সময়, তখনকার সময় 3,000 টাকা কি করে। তা আমাকে আর কিছু বললেন না, বলো ঠিক আছে আমি দেখছি তোমার জন্য বই। পরের সপ্তাহে এসছেন বাবার কাছে। আচ্ছা, এসে বাবাকে খামটা ফেরত দিয়েছেন। বলো ও কি আপনার কাছ থেকে টাকাটা নিয়ে গেছিল না কোথা থেকে আনলো? বাবা বললেন না ও আমাকে এসে বলেছিল, আমি টাকাটা তাকে দিয়ে 3,000 টাকা দিয়েছি, আর 40 টাকা তাকে গাড়ি ভাড়া দিয়েছি, ও গেছে। তো এই হচ্ছে প্রফুল্লদা। তারপর আমাকে একটা পয়সাও কখনো দিতে হয়নি। যখন যে বই বিক্রি হয়েছে সেই বইয়ের রয়্যালটিটাই পাঠিয়েছি। মানে শঙ্কর, মানে কি বলবো, যে আমার কাছে কোনো সময় সেই সময় কোনো লেখককে আমার কখনো আগাম গিয়ে পয়সা দিয়ে আসতে হয়নি। মানে শঙ্করের একটা বই পেলাম আমি, তখন 70 সালে শুরু করেছি, আমি 76-এ গিয়ে শঙ্করের কাছ থেকে বই পেয়েছি। 76-এ শঙ্করের কোন বইটা প্রথম ছেপেছি? শঙ্করের আপনার যেটা সত্যজিৎ যেটা সিনেমা করেছিলেন, জনঅরণ্য, সীমাবদ্ধ, এই দুটো বই তার সিনেমা, এবং আশাঙ্কা, এই 3টে বই কিন্তু অন্য পাবলিশারের বই তারা প্রকাশ করেছিল, এবং সে বই তাদের শেষ হয়ে গেছিল। উনি মনে করলেন যে 3টে বই মিলিয়ে একটা বই করতে চান, তার নাম দেবেন স্বর্গমর্ত পাতাল। আমি বললাম এই পুরোনো বই আপনি না 3টে বই, আমি দেখছি যে 3টে বই মানে বেশ বড়, আমি এত বড় একটা বই নিজেও ভাবছি। বলুন না তুমি এই 3টে বই আমার ইচ্ছে, 3টে বই একটা নাম দেবো স্বর্গমর্ত পাতাল, 3টে বই তুমি নিয়ে করতে পারো, এই একটা এখন আছে। আমি ঠিক আছে, নিয়ে তো চলে এলাম। খুব জনপ্রিয় তখন চৌরঙ্গি, এপার বাংলা ওপার বাংলা সব বেড়ে গেছে, কত জনের মানে হিউজ বিক্রি তখন সব। আমি নিয়ে এসে বইটা তৈরি করলাম। বলেন এটা না যতটা পারো দাম কমাও। আচ্ছা, তখন আমি ঠিক করলাম যে কাগজটা মেন, কাগজ আর বাঁধাই, কাগজটা কোথা থেকে কিনবো, কাগজটা সস্তা দামে কিনতে হবে, নাহলে পারবো না। তখন কাগজটা আমাকে উনি আলাপ করিয়ে দিলেন। টিটাগড়ের এক মিল ছিল তখন, টিটাগড় মিল থেকে আমি কাগজ, বইয়ের ভেতরে লেখা ছিল টিটাগড় কোম্পানি থেকে আমার এই কাগজটা নেওয়া। তাদের একটা অ্যান্টিক পেপার বার করতো, সেটা একটু মোটা লাগতো, অ্যান্টিক বলতো ওটাকে, অ্যান্টিক পেপার। সেই অ্যান্টিক কাগজে ছাপা হলো প্রথম, এবং দাম হলো খুব সস্তা, 12 টাকায় দাম করা হয়েছিল 3টে বইকে। 3টে বইয়ের মূল দাম তখন ছিল 32 টাকা, আলাদা আলাদা করে কিনলে দাম ছিল 32 টাকা। সেই বইটাকে 12 টাকা একসঙ্গে করে 12 টাকা হলো। আচ্ছা, আর বেরোনোর পরে হিউজ বিক্রি, কয়েক হাজার বিক্রি করে। এগুলো নিয়ে আলোচনা, এগুলোর পাঠক আজও কম, এইগুলো কেউ কখনো জানতে পারবে না। মানে হিউজ ছাপা বলে একসঙ্গে 8,000 10,000 করে ছাপতে পারতাম তখন। 10,000 করে ছাপলে বইয়ের দামটা অনেক কম করা যায়।
এই যে পাঠকেরও এখানে সুবিধা হয়। পাঠকের অনেক সুবিধে, 12 টাকায় বই, 12 টাকায় বই এবং পাচ্ছে। তখন এই বইটা প্রচুর প্রেজেন্টেশন হতো। মানে বিয়ে এখন বাড়ি তো বা বিভিন্ন এখন তো অনুষ্ঠানে। বই লোকে জানি না কেন হয়তো অনেকেই লজ্জা পান বোধহয় হয়তো বই দিতে, কারণ বই দেওয়ার রেওয়াজটা কিন্তু তখন ছিল প্রচুর, এবং প্রত্যেকে বইয়ের ভেতর লিখে দিতেন যে আমি অমুকের বিয়েতে দিলাম, অমুকের বই ভাতে দিলাম, জন্মদিনে দিলাম, এরকম করে বইতে কিন্তু লিখে দিতেন। তখন যারা গুরুজন থাকতেন বা আমি একটা অনুষ্ঠানে গেছি বা কারোর বউ ভাতে গেছি, কারোর বিয়েতে গেছি, আমি নিজে গিয়ে বইটা দিতাম। আমার বিয়েতেও আমি পেয়েছিলাম বই। এখন তো বিয়েতে আমি খুব একটা বই বেশি দেখতে পাই না, বেশি এখন আর সেই উপহার নজরে পড়ে না, কিন্তু বইটার ভেতরে কিন্তু যদি কেউ তার আত্মীয় কেউ দিয়ে থাকেন, সে আত্মীয় হয়তো এই জগতে নেই, কিন্তু বইটা কিন্তু তার মধ্যে আছে। বইটা কিন্তু যিনি পেয়েছিলেন তার আলমারিটা আছে, তিনি মনে করেন স্মৃতি পাবেন তার থেকে, যে আমাকে আমার মামা লিখে দিয়ে গেছিল, আমাকে আমার পিসেমশাই লিখেছিলেন, আমি স্কুলে পড়াশোনা ভালো রেজাল্ট করেছিলাম, আমাকে এই বইটা দিয়েছিলেন। কিন্তু সেই জায়গাগুলোতে এখন কিন্তু অন্য জিনিস দিচ্ছেন লোকে, হয়তো মোবাইল দিয়ে দিচ্ছেন, কেউ হয়তো ইলেকট্রনিক জিনিস দিয়ে দিচ্ছেন, কিন্তু বইয়ের যে নাম খোদাই করা থাকে, মানে যে কোনো খাবারের থেকে খাবার তো খেয়ে ফেললাম, ফুরিয়ে গেল, কিন্তু বই তো ফুরোয় না। বইটা তো আপনি পড়বেন, আপনার পরের জেনারেশন পড়বে। তার জন্য আমার মনে হয় যে বই দেওয়াটা বোধহয় রেওয়াজ এখন হওয়া উচিত, এবং এটা যদি আমরা আবার চালু মানে করতে পারি। তো আমি বলছি যে এখন এত বছর তো দেখছেন, 50 বছর বা তার অধিক সময়, পাঠক সংখ্যা কি কমেছে, না মানুষের পাঠ্যাভ্যাসের যে ধরনগুলো একটু বদলে গেছে? পাঠক অনেক বেড়েছে। এত পাঠক কি ছিল আগে? এত রকমের বই কি আগে ছিল? আমি যখন চেপেছি বললাম যে তখন ডিটেকটিভ লেখক চিরঞ্জীব সেন, ইংরাজি আগাথা খ্রিস্টির বই, নিহারঞ্জন গুপ্ত, এই ধরনের লোক তখন এসেছিলেন মার্কেটে। তারপরে পুলিশের বই লিখতেন অনেকে, পুলিশ কাহিনী হ্যানতেন, এই সমস্ত পুলিশের বই বেরোতো। কারণ এখন কথা হচ্ছে যে এখন তো ভ্যারাইটি সাবজেক্ট, এখন কত রকম অডিও বুক আসছে, ই বুক আসছে, তো এটা কিন্তু মানুষ পড়ছে, অডিও বুক শুনছে, কিন্তু পাঠকের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, পাঠকের সংখ্যা কম নেই। হ্যাঁ, বলতে পারেন যে বই ক্রেতা বেড়েছে কিনা। এখন বই কিনে নিয়ে গিয়ে বাড়িতে রাখবে বা বাড়িতে রাখছে, সেই রকম সংখ্যা কিন্তু খুব যে বেশি বেড়েছে তা বলবো না। কিন্তু অনেকে আগে তো ডেকোরেশনের জন্য বই ব্যবহার করতেন, ড্রয়িং রুম গিয়ে শরৎ রচনা বলি সাজানো, প্রথম ফ্ল্যাট কিনলেই সে বই আগে রাখতেন, এখনো রাখেন, এখনো ফ্ল্যাট কিনলে এখনো ফ্ল্যাটে কিন্তু বই থাকে, এখনো নিয়ে গিয়ে তার ড্রয়িং রুমে রাখেন, যেখানে মানুষ এসে বসবে। আমি তো বলেছিলাম যে আপনার টেবিলে রেখে দেবেন। আমি একটা এর আগে কোথায় যেন বলতে গিয়ে বললাম যে আপনি যে বইগুলো কিনেছেন আপনার টেবিলে, আপনার বাড়িতে লোক এলে সে যাতে চা খেতে খেতে বই দুটো উল্টে দেখতে পারে যে কি বই আপনি কিনেছেন, ঠিক সে পড়ুক, সে যদি নাও পড়ে উল্টে দেখবে, দেখে গেলেও তার ভালো লাগবে। আর আপনি যদি কোনো পুরস্কার বা কোনো কারো কাছ থেকে উপহার পেয়ে থাকেন, তাহলেও তার আগ্রহ বাড়বে যে সে একটা উপহার বই কেনার। একদমই তাই। আচ্ছা, কলেজ স্ট্রিটের তো পয়লা বৈশাখের একটা দীর্ঘদিনের ট্র্যাডিশন আছে, এবং এতে দেশেরও একটা গৌরবোজ্জ্বল অধ্যায় আছে। তো একটা সময় তো আপনাদের পয়লা বৈশাখ মানে অজস্র নতুন বই তখন প্রকাশ পেত, এটা ধীরে ধীরে সরে গেল বইমেলার দিকে। এই পরিবর্তনটা কিভাবে হলো একটু ছোট করে যদি বলেন। দেখুন, পয়লা বৈশাখে কেন, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, আপনার মহালয়া, এই সমস্ত জায়গাগুলোকে দেখে কিন্তু বই প্রকাশনার নতুন বই প্রকাশিত হতো। পরবর্তী সময়ে যখন পয়লা বৈশাখ থেকে যখন বইমেলা এসে গেল, তখন মানুষ বইমেলা থেকে নতুন বই খুঁজতো। আর নতুন বই খুঁজতো মানে পয়লা বৈশাখে প্রকাশিত সেটা হয়ে গেছে, ধরুন সাধারণত বইমেলা জানুয়ারি মাসে হয়, সেটা আগের বছর পয়লা বৈশাখ থেকে যা বই পুজো পর্যন্ত যা বই বেরিয়েছে সেই বইগুলো বইমেলায় আসতো। কিন্তু তা সত্ত্বেও লোকে পয়লা বৈশাখের সময় বই বেরোনোটা কমিয়ে ফেললো। তারা সবাই মনে করলো যে আমরা বইমেলাতে যদি বইটাকে প্রকাশ করি তাহলে সেখানে অনেক বেশি বড় উৎসবের একটা বড় পাঠক এবং বড় সংখ্যক মানুষ সেখানে আসে, তারা সবাই দেখতে পাবে। এই আমি একটু বইমেলার দিকেই যাই, মানে কলকাতা বইমেলা আমাদের সবার গর্বের, এবং আপনি বইমেলার অন্যতম একজন উদ্যোক্তা। তো এই বইমেলাটা শুরুর ইতিহাসটা আমি খুব ছোট্ট করে একটু যদি আপনি আমাদের পাঠকদের বলেন। দেখুন, শুরু হয়েছিল, আমি তো বইমেলার সঙ্গে এসেছি 8-এর দশকে, আমি তার আগে আসিনি। কারণ বইমেলা 75 সালে যখন এটা শুরু করার সময় তারা কয়েকজন মানুষ মিলে মনে করেছিলেন যে একটা ছোট্ট বইমেলা করি, একটা বইমেলা করি। তখন ছোট বড় তারা ভাবেনি, তারা মাঠে গিয়ে কিন্তু রবীন্দ্র সদনের উল্টো দিকে একটা ছোট্ট বইমেলা করেছিলেন, এবং ছোট বইমেলাতে তারা কিন্তু উৎসাহ পেয়েছিলেন প্রথমেই,
যে মানুষ বই, কিন্তু অনেকেই বলেছিল বই নিয়ে আবার মেলা হয় নাকি এরকম। তখনকার সময়ে যে সংবাদপত্র বা তখনকার সময় কাগজ দিয়েছিল যারা, তারা কিন্তু এই কথাও তাদের কাছ থেকে শুনেছি যে বই নিয়ে কোনো মেলা করা যায়। কিন্তু সেই মেলা আস্তে আস্তে রবীন্দ্র সদন থেকে বেড়ে সেটা এলো। বইমেলার অনেক ইতিহাস, মানে রবীন্দ্র সদন থেকে চলে এলো, সেটা চলে এলো পার্ক স্ট্রিটে, পার্ক স্ট্রিট থেকে চলে এলো মানে চৌরঙ্গির উল্টো দিকে, এবং অনেকগুলো জায়গা। আস্তে আস্তে সেটা ময়দান থেকে বিতাড়িত হয়ে গেল প্রায় বলতে গেলে। ময়দানে আর ময়দানের যে বইমেলা তার যে আলাদা ইমেজ, এবং সেখানে যে প্রত্যেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, সেটা ময়দানে বইমেলা সেই দেখতে পেয়েছিলাম। আমি 80 দশকে যখন যুক্ত হলাম আর কি, তার আগে যারা করতেন বা করেছিলেন 80 দশক থেকে আমি কিন্তু একটা পর একটা বইমেলা দেখতে পেরেছি। 90-এর দশকে আমি বইমেলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছি, এবং তখন থেকে বইমেলা প্রায় মানে কি বলবো যে বইমেলা পুড়ে গেল 97 সালে। বইমেলা তারপর 2000 সালে আবার পরিবর্তন হয়ে গেল, পার্ক স্ট্রিট থেকে সেটা চলে গেল মিলন মেলা, সেটা চলে গেল, সেটা গিয়ে পড়লাম আমরা পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট থেকে চলে গেলাম পার্ক সার্কাসে, পার্ক সার্কাসেও বন্ধ করে দেওয়া হলো। তারপরে সেই মেলা চলে গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে, যুবভারতী ক্রীড়াঙ্গনেও বইমেলাটা বন্ধ হয়ে গেল। তারপরে তখন মিলন মেলায় তৈরি হলো বইমেলা, এবং মিলন মেলায় তৈরি হয়ে সেখান থেকে আমরা করছিলাম। কিন্তু মিলন মেলায় আরো পরিসর আরো ভালো করার জন্য মিলন মেলা থেকে আমরা আবার পরবর্তী সময় চলে গেলাম সেন্ট্রাল পার্কে। এবং সেন্ট্রাল পার্কে যেখানে গেছি এখানেও একটা ভূমিকা আছে। এটা কিন্তু পুরোপুরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল, এবং সেটাকে এখন পার্মানেন্ট বইমেলা বলে উনি, একটা বইমেলার মাঠ, উনি বইমেলার যতদিন হবে সেটা কিন্তু বইমেলার মাঠ হিসেবেই থাকবে। যারা বইমেলা করেন বা আগামীতে যারা বইমেলা করবেন তাদের কাছে কিন্তু বইমেলার মাঠটা কিন্তু আর এদিক ওদিক চাইতে হবে না। অতএব সেই মাঠে যখন বইমেলা শুরু হলো তখন প্রথম দিকে মনে হয়েছিল খুবই কষ্ট হবে, কিন্তু সেখানে যে এত পাঠক পাবো এটা ভাবিনি। যে সল্টলেকের মতন জায়গায় যেখানে চালু হয়ে তো আরো একটা বিপ্লব ঘটে, আর এখন তো মেট্রো করে দিয়েছে এখন সল্টলেকের সব জায়গা থেকে। এবং এবারে তো আবার নতুন করে পাবো যেটা হাওড়া থেকে, যেটা মানে হাওড়া শিয়ালদা মানে মানে ওই বইমেলাটা আমার তো মনে হচ্ছে মানুষের আসা যাওয়ার পক্ষে কোনো অসুবিধা হবে না। কিন্তু ময়দানের সেই আনন্দ, সেই বিস্তর জায়গা, সেটা হয়তো এখানে নেই। সেটা তো পরিসরটা, কিন্তু বই দেখার ক্ষেত্র বা বই আসার ক্ষেত্র বইমেলাতে কলকাতা বইমেলা অংশগ্রহণকারী প্রকাশকের সংখ্যা বাড়ছে, বইয়ের ভ্যারিয়েশন বাড়ছে, পাঠকের জন্য কিন্তু একটা বিরাট জগৎ এখানে অপেক্ষা করে। একদম মানে 2-4 বছর আগেও যত প্রকাশনা দেখা যেত এখন মনে হয় তুলনামূলক সেটা আরো অনেক বেড়েছে। আমি দেখতে পাচ্ছি 2020 সালের পর থেকে আমাদের প্রকাশন সংস্থা, প্রকাশকের জগৎটা বেড়েছে। প্রকাশনায় প্রচুর ছেলে মেয়ে এসছেন এবং শিক্ষিত ছেলে মেয়েরা সব এসছেন। আগে কিন্তু এতটা ছিল না, আগে কয়েকটা মাত্র প্রকাশনার ছিল। তাছাড়া কিন্তু এখন তো মানে কলেজ স্ট্রিটে প্রচুর জায়গায় নতুন প্রকাশক এসেছেন। এমনকি আমি দেখতে পেয়েছি যেটা আমার গ্রামে গঞ্জে আজকে মানে কি বলবো যে মেদিনীপুর বলুন, বীরভূম বলুন, বর্ধমান বলুন, আসানসোল বলুন, প্রত্যেকটা জায়গায় প্রকাশনা তৈরি হয়ে গেছে। প্রচুর ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়া, ওইগুলোই একটা কলেজ স্ট্রিট হয়ে উঠছে আর কি, সোশ্যাল মিডিয়ায় কাজ করে করে যে তারা প্রচুর বই বার করছেন। যেমন কবিতার বই, যেমন ছোটদের বই, বিষয় বৈচিত্র্য, নানা রকম বিষয় বৈচিত্র্যের বই প্রকাশ করছেন। সেই প্রকাশনার সংখ্যাটা কিন্তু আগের প্রকাশনার থেকে বেশি হয়ে যাচ্ছে। এখন তো এই যে রিলস, শর্ট ভিডিও, ইন্টারনেটের এত রমরমা, আপনার মনে হয় না যে এটা বইয়ের দুনিয়ার উপর একটা বিরাট প্রভাব ফেলছে, ভালো হোক খারাপ হোক? দেখুন, সবসময় না আমরা একটা আধুনিক যুগে চলে এসেছি, সবসময় কিছু না কিছু নতুনত্ব আসবেই। যেমন আজ থেকে মনে করুন টিভি ছিল না, বইয়ের প্রতিবন্ধকতা অনেক জায়গায় তৈরি হয়েছে, কিন্তু বইকে আটকে রাখতে পারেনি। বই যখন বই মানুষ শুধু বইই পড়তো, পরবর্তী এসে গেল টিভিতেও নানা রকম অনুষ্ঠান, সিরিয়াল, সিনেমা, কত কি এসে গেল। একটা গ্রামের মধ্যে আমি গিয়ে দেখেছি যে একটা টিভি, তখন প্রথম দিকে একটা টিভি, অন্তত গ্রামের 10-15টা ঘরের মানুষ এসে একটা টিভির কাছে বসতো, টিভি দেখতে এসেছি। তাদের আমিও যোগ দিয়েছি গিয়ে গ্রামের মধ্যে। কিন্তু সেটা আস্তে আস্তে প্রতি ঘরে এখন 2-3টে টিভি, একটা বাবার ঘরে টিভি, তো একটা ছেলের ঘরে টিভি, একটা ছেলের ঘরে তো মোবাইল, ঠাকুরদার ঘরে টিভি।
তারপরে এটা চলে গেল টিভির যুগ, তারপরে এসে গেল মোবাইল। আর একটা মোবাইল এসে তো আমাদের বিপ্লব ঘটিয়ে দিয়ে গেল। মানে মোবাইলে আমি সব কিছু করতে পারি, সিনেমাও দেখতে পারি, বইও পড়তে পারি, মানুষের সঙ্গে কথা বলতে পারি, এবং আপনার ফোন নাম্বার সেখানে হাতে করে লিখতে হয় না, সেটাকে ফোন নাম্বার ঢুকিয়ে রাখতে পারি। আমি যাদের সঙ্গে কথা বলছি তাদের কথার আওয়াজও রেখে দিতে পারি। সবই এমন আধুনিক যুগ এসে গেল যে মোবাইলে যা কিছু সব করা যায়। কিন্তু মোবাইলটা আমাদের কাছে যে কত প্রয়োজনীয়, আবার আমাদের কাছে কতটা শত্রুতা, সেটা দুটোই আছে। আমরা যারা প্রকাশক আর কি, আমরা কি করি, আমরা লেখকদের কাছ থেকে লেখক নিই, সেটা সুন্দর করে বই আকারে ছাপি, এবং সেই বই আমরা পাঠকদের কাছে পৌঁছে দিই। যারা পড়তে ভালোবাসেন, যাদের লেখা পড়তে ভালোবাসেন, তাদের বইটা বেশি বিক্রি করি। আমরা সেইটাতে আমাদের সংসার, আমাদের যা কিছু খরচ খরচা সবকিছু আমরা বইয়ের প্রকাশনা থেকে সেটা নিতে পারি। মোবাইল যুগে হয়ে গেল কি, মোবাইলে পড়লে মোবাইলে সে পড়তে পারে। মোবাইলেও আজকাল অনলাইনের বইয়ের প্রসার বেড়েছে। বই সোশ্যাল মিডিয়ায় পড়তে পারছে, ই বুক পড়তে পারছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে, সিনেমা দেখতে পাচ্ছে, সবকিছু সে মোবাইলের থ্রু দিয়ে করে নিচ্ছে। তখন তারা বই পড়ার দরকার হচ্ছে না। কিন্তু তাতে কি বেশি আনন্দ হচ্ছে, না হাতে করে বই নিলে পড়ে বেশি আনন্দ হয়? আমি অনেক লোককে জিজ্ঞেস করেছি, যারা বলছে দেখুন আমরা না অনেক সময় দেখি যে এরোপ্লেনে যাচ্ছি, আমি মোবাইলে পড়াচ্ছি, দেখিয়েছি যে একটা বই যদি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাই তাহলে সেটা পড়তে আমার অনেক স্বাচ্ছন্দ্য হয়। আমি ট্রেনে করে যাচ্ছি, আমার মোবাইলের চেয়ে আমার স্বাচ্ছন্দ্য মনে হয় অনেকটা বই নিয়ে একটা পড়ে। যেরকম বইটা মোবাইলের সঙ্গে শত্রুতা করে লাভ নেই। মোবাইল এসেছে, মোবাইল অনেক কাজও দিচ্ছে আমাদের আজকে প্রকাশনার কাজ এই সোশ্যাল মিডিয়ায়। এগুলো তো বইয়ের বিপণন, বা এই যে আজকে বিভিন্ন জায়গা থেকে বইগুলো, আমরা ধরুন আমি বোম্বেতে আছি, আমার দেশের 4টে বই লাগবে, তো এটা পাওয়াটা কিন্তু এই মোবাইলের যুগে বা ইন্টারনেটের জন্য কিন্তু এত সহজলভ্য হয়েছে। আগে হলে তো বেশি, আগে তো একটা বই কোথাও থেকে অর্ডার দিলে তো 15 দিন আগে পৌঁছাতো না বই, এবং তার জন্য কাজকর্ম করতে তাকে 3বার ওই রিসিভার ধরে, যে ফোন আমাদের আগে যে ফোন ছিল সেই ফোন অথবা চিঠি লিখে পাঠাতেন। প্রচুর লোকে চিঠি লিখতেন আগে, যারা থাকতেন তারা চিঠি লিখে অর্ডার দিতেন, এই বইটা আমি কিনতে চাই। তারপর সেই বইটা পাওয়া যায় কিনা বা বইটার দাম কত, তাকে আবার উত্তর দিতে হতো। তিনি সেই চিঠির উত্তর পেতে পেতে হয়তো 6-7 দিন, মানে একটা বই পেতে তাকে মিনিমাম অন্তত প্রায় 3টে উইক লেগে যেত। যে তিনি যদি বই আমাকে জানতে চাইলেন, আমি তার উত্তর দিলাম, তিনি আবার কনফার্ম করলেন, তারপর আমি আবার ভিপি করলাম, তার কাছে পৌঁছাতে প্রায় 3 সপ্তাহ কেটে যেত। এখন 3 দিনের মধ্যে বই পেয়ে যাচ্ছে। সেটা তো এই মোবাইল যুগে, সেটাই সোশ্যাল মিডিয়া, সেটা মোবাইলের অনেক ভালো। এবং মোবাইল বলে দেয় যে আমি এতটার সময় আপনাকে করে দেবো, বই পৌঁছে দেবো, এতটার সময় আপনার মোবাইল থেকে আপনি টাকা ভরে দিলেন, সমস্যাটা চলে এলো। এই সিস্টেমটা তো আধুনিক যুগে মোবাইল আমরা যতটা ভালো দিকে ব্যবহার করতে পারি, যত রকম ভাবে ব্যবহার করতে পারেন আর কি। যারা ব্যবহার ভালো করতে জানেন, যারা ব্যবহার ভালো করছেন, তারা তার সুফল পাচ্ছেন। আবার মোবাইল অনেক সময় আমাদের কুফলও দিয়ে যাচ্ছে। মোবাইল এমন কিছু মোবাইলে থাকে যেটা ছেলে মেয়েদের কাছে না দেখা, এই বয়সে না দেখলেই ভালো, তারাও সেটা সব কিছুই মোবাইলে পাওয়া যায়। এবং ছেলেমেয়েরা যদি বেশি মোবাইল ঘাঁটতে আরম্ভ করে, তার বাস্তবিক তার পড়াশোনার হ্যাবিটটাই সেই মোবাইলের কাছে চলে যাচ্ছে, সে মন দিতে পারছে না পড়াশোনায়। এটাও আমি শুনেছি, এবং অনেক বাবা মায়ের কাছ থেকে কথাটাও একটা ডিস্ট্রাকশন তৈরি করে। হয়, কিন্তু মোবাইল আমাদের এখন জীবনের সাথে অঙ্গ প্রত্যঙ্গের মতো জড়িয়ে গেছে। এরপরে আবার কত কি আসবে, তার কি আসবে, এরপরে আবার কি আসবে তার কোনো ঠিক নেই। আস্তে আস্তে তো হাতে ধরে ফোন করা হতো, এখন পকেটে করে ফোন চলে যাচ্ছে। তো এত বছর তো আপনার প্রকাশনার জীবন, অনেক স্মৃতি। আমি 2টো স্মৃতির কথা জানতে চাইবো, একটা খুব প্রিয় ভালো লাগার স্মৃতি এবং একটি খুব খারাপ লাগার স্মৃতি। খারাপ লাগার স্মৃতি তো অনেকগুলোই আছে আমার। যখন প্রিয়জন, আমার তো লেখকরাই হচ্ছে আমার প্রিয়জন, যখন যে লেখক চলে যায়, মানে কি বলবো, যে একসময় চলে গেলেন ঝপ করে নারায়ণ সান্যাল। বইমেলায় গেছেন, বইমেলার তে সই করেছেন, সারাক্ষণ ছিলেন বইমেলায়, কিন্তু বাড়ি এসেছেন, বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, সব কিছু ঘুমিয়েছেন, ভোর রাত্রে ঘুমের ঘরে চলে গেলেন। হঠাৎ সকালবেলা শুনলাম নেই। আমি মানে আগের দিন যে লোকটি রাত 9টার সময় এসেছেন, 8টায় বন্ধ হয়েছে, তারপরে উনি ফিরেছেন, তার আগে পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন। এরকম শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, কি কষ্ট পেয়েছিলাম বুদ্ধদেব গুহর সময় আর কি। যে
এইরকম প্রিয় লেখকরা যখন আমার সাহিত্য জীবনের সঙ্গে যতদিন আমি জড়িত, এই লোকগুলো তখন চলে যায়, সত্যি মানে নিজের আত্মীয় স্বজনের চেয়েও বড় মনে হয় আর কি, যে আর বাংলা সাহিত্য বোধে আর তো আমি একে পাবো না, কিন্তু যা দিয়ে গেছেন তারপরের বছর কি দেবেন সেটা তো আর পাবো না। এবং এদের সঙ্গে সেই সংস্পর্শে, এদের মানে সঙ্গে থাকা, এটা তো একটা আত্মীয় বিয়োগের মতোই যন্ত্রণা। আবার আনন্দ হয়েছে, অনেক অনেক জায়গায় অনেক আনন্দ পেয়েছি, সেও আমার লেখকদের নিয়ে অনেক আনন্দ পেয়েছি। লেখকদের জন্মদিন, লেখকরা ভালো লিখে ফেলেছেন, লেখকরা একাডেমি পুরস্কার পেয়েছেন আমার বইয়ে। আমি যে বই ছেপেছি সে বইতে বড় পুরস্কার পেয়েছেন, কেউ আনন্দ পুরস্কার পেয়েছেন, কেউ একাডেমি পুরস্কার পেয়েছেন, কেউ বঙ্কিম পুরস্কার পেয়েছেন। এবং সেই যখন পুরস্কার তারা পাচ্ছেন, সেই পুরস্কার নেওয়ার সময় আমিও হাজির আছি। ন্যাচারালি সে তো আরও আনন্দ, আরও লেখকদের কাছ থেকে আরও আনন্দ যখন তারা একটা বই লিখে ফেলে, যখন বলেন যে কালকে কি তোমার আসার সময় হবে, আমি একটা লেখা লিখেছি, আমি এটা না কোনো পত্রিকায় দেবো না, সেটা বলেছিলেন আমাকে বুদ্ধদেব গুহ। অভিলাষ বলে একটা লেখা লিখেছিলেন, আচ্ছা, সেই লেখা উনি পত্রিকায় না দিয়ে সরাসরি বই আকারে করেছিলেন আর কি। এবং তখন সে বছর বইয়ের বিজ্ঞাপনটাই ছিল আমার, তখন তো মোবাইলের যুগ নেই, তখন বইয়ের বিজ্ঞাপন বলতে গেলে কোনো সংবাদপত্রে, কোনো সাপ্তাহিক পত্রিকায় অথবা মাসিক পত্রিকায় বিজ্ঞাপন দিতে হতো আর কি। একটা লাইন বিজ্ঞাপনে ছিল, বুদ্ধদেব গুহ এবছর কোনো লেখাই পত্রিকায় লিখছেন না, সরাসরি একটা বই লিখেছেন, সেটা আগামী মহালয়ার আগে প্রকাশিত হবে। প্রচুর এইটা ছিল বিজ্ঞাপন আর ক্যাপশন। তখন এইটা দিয়ে বুদ্ধদেব গুহকে আমি দেখিয়েছিলাম, তখন বললেন বা ভালো বিজ্ঞাপন করেছে তো, আমরা আপনি তো আর লিখছেন না বললেন। না আমি লিখবো না, তো একটা লেখা লিখেছি সেটা এখন আর বার করবো না, তবে তোমার বিজ্ঞাপনটা ভালো হয়েছে। বিজ্ঞাপনটা দেওয়ার পরে কিন্তু বইয়ের চাহিদাটা বেড়েছিল, প্রচুর বেড়েছিল এবং প্রচুর বেঁচেছে সেই সময়। আমি বোধহয় পুজোর আগেই বইটার বোধহয় 5,000 বা 7,000 কপি বেঁচে দিতে পেরেছি। আচ্ছা, তো এরকম কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা আনন্দ, যে একটা সাকসেস। যখন যে কোনো বইকে নিয়ে কোনো প্রকাশক যদি একটা সাকসেস হয়, তার আনন্দটা তার ভেতরে কেউ বুঝতে পারে না, কিন্তু তার আনন্দটা প্রচুর থাকে। এবং যে লেখক লিখে যদি তার স্বীকৃতি পান, সেই লেখকও খুব আনন্দিত হয়ে ওঠেন। তিনি সেই প্রকাশকের সঙ্গে তার যদি সম্পর্ক ভালো রেখে থাকে, সে তাহলে প্রকাশকের সঙ্গে প্রকাশক শেয়ার করে, তো একে অপরের পরিপূরক। একদম বললাম তো, আমি একটু আগেই আপনাকে সে কথাটা বলেছি আর কি, যে প্রকাশকের সঙ্গে লেখকের আত্মীয়তার জন্যই এত কিছু আর মানে আত্মীয়ের চেয়েও বেশি যদি সে প্রকাশক মেইনটেইন করে। নারায়ণ কথা একটু আগে বলছিলেন, তো তার বইয়ের নামকরণ নিয়ে আপনার অনেক আপত্তির কথা আমরা শুনেছি বা লেখাতে টুকটাক পড়েছি, আপনি ছোট করে একটু বিষয়টা বলেন আমাদের দর্শক। নারায়ণ সান্যালের আপনারা বইগুলো দেখলে দেখবেন যে নারায়ণ সান্যাল বাংলা বই, কিন্তু তার পেজ নাম্বার থাকে ইংরাজিতে। এটা নিয়ে আমি একবার খুব কথা হয়েছিল, আপনি কেন ইংরাজিতে দিচ্ছেন পেজ নাম্বার, তুমি জানবে না। এখন ইংরাজি পেজ নাম্বারটা বাংলার চেয়েও ইংরাজি পেজ নাম্বারটা অনেক সহজ, বুঝতে সহজ হবে। তুমি এটা আমার মনে হয়েছে, তাই আমি আমার সব বইতে আমি কিন্তু ইংরাজি পেজ নাম্বার, আপনারা দেখবেন সব বই ইংরাজিতে পেজ নাম্বার, বাংলা বই। এখন কথা হচ্ছে নারায়ণ সান্যালের বইগুলো নাম ধরলে দেখবেন যে যেমন তিনি নানা বিষয়ের বই লিখতে পারতেন, মানে একটা শুধু গল্প উপন্যাস লিখে থামেননি উনি কি লেখেননি, অজন্তা ইলোরা থেকে আরম্ভ করে না মানুষ থেকে শুরু করে, মানে হাতির উপর বই লেখা শুরু করে, মানে কোন বইটা করেননি উনি, রূপপঞ্জরির মতন বই তৈরি করেছেন। তো এই নামকরণে আপনার আপত্তির কথা, এবং পরবর্তী সময়ে বেশ কিছু বইয়ের এমন নাম দিলেন যেটা পাঠকরা চাইলেই আমি প্রকাশক হিসেবে একটু থতমত খেয়ে যেতাম, মানে হয়তো কারো কম করে বলতে হবে, আমাকে একটা নামানুষ দিতে পারেন, কার বলছে না সে না, পরবর্তী বলল নারায়ণ সান্যালের নামানুষ দিন, নারায়ণ সান্যালের বলছে না, নারায়ণ সান্যাল নামানুষ দিন, প্রবঞ্চক নারায়ণ সান্যাল দিন, প্রবঞ্চক নারায়ণ সান্যাল দিন, মানে আমি তো বুঝতে, প্রবঞ্চক নারায়ণ সান্যাল, বইয়ের নাম প্রবঞ্চক, মানে এইরকম বেশ কিছু, রাস্কেল নারায়ণ সান্যাল, মানে এইরকম ধরনের বইয়ের নাম দিতেন। তখন আমি বললাম যে বলো দেখো এই তোমার, আমি বললাম একটু নামটা একটু অন্যরকম করে দিন না, খদ্দের তো স্লিপ দিয়ে, তখন তো এখনকার মতন এরকম নয়, ছিল না। তো এই বইগুলো যখন আমি বার করেছি তখন মানুষ স্লিপে লিখে নিয়ে আসতেন, সেই স্লিপগুলো ধরানোর আগেই আমার ট্রেন চলে যাবে শিয়ালদা থেকে, আমি বহরমপুর থেকে এসেছি, আমি তাড়াতাড়ি ফিরতে হবে, আপনি একটা তাড়াতাড়ি দিয়ে নিন তো বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল। বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল,
বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল, মানে আপনি কি বলবেন। তখন আমি এইগুলো শুনেই তখন একদিন লেখককে বলেছিলাম, যদিও খুব গম্ভীর হয়ে বলেছিলাম, কিন্তু হাসি নয়, কিন্তু লেখক আমাকে হাসিয়ে দিয়েছিলেন। আমি বলি, আপনি এরকম বলবে লোকে এসে, বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল দিন, প্রবঞ্চক, একটা প্রবঞ্চক দিন তো। আমার লিস্টে আছে, আপনি দেখবেন প্রবঞ্চক লেখা আছে, নারায়ণ সান্যাল বিশ্বাসঘাতক লেখা আছে। নানু তখন আমাকে বলেন, ভাই তুমি রাগ করো না, বুঝেছো, আমার এই বইগুলোর সঙ্গে এই নামের একটা মাধ্যম আছে, যেন আমি তোমার এই বইগুলোর নাম দিচ্ছি, এটা তুমি অভিমান করো না। একটা ভূমিকাতে উনি কোনো একটা বইতে উনি ভূমিকায় কথাটা লিখে গেছেন, যদিও সুধাংশু বারবার আপত্তি করে, কিন্তু আমি এই নামটা তাকে দিয়েছি, এখন সুধাংশু মেনে নিয়েছে। এটা আমরা শ্যামল গঙ্গোপাধ্যায়ের একটা অভিমান ভরা চিঠির কথা আমরা শুনেছি, যে আপনাকে একটি চিঠি লিখেছিলেন যে খুব অভিমান করে। সেই চিঠিটার ব্যাপারে যদি একটু বলেন ছোট করে। অসংখ্য চিঠি চালাচালি আপনাদের মধ্যে হয়তো হয়েছে, কিন্তু শ্যামল গঙ্গোপাধ্যায়ের প্রচুর চিঠি ছিল, একসময় একটা তাকে একটু কম গুরুত্ব দেওয়া হচ্ছে বা এইরকম একটা চিঠি ছিল। তখন উনি যুগান্তরে কাজ করতেন, এবং তখন এই দারাসুগো, শাহজাদা দারাসুগো বেরোয়নি, তার আগে বইটা থেকে। এবং অভিমান করেছেন আমার বইকে নিয়ে, সুধাংশু বিজ্ঞাপন ঠিক মতন করে না, সুধাংশু আমাকে নিয়ে কোনো কথা, খুব একটা বই নিয়ে চায়ও না সেরকম, এরকম ধরনের আমি শুনতে পেলাম। শুনতে পেয়ে আমি শ্যামলদার বাড়ি চলে গেলাম। শ্যামলদা বললেন, শ্যামলদা আপনি কি বলেছেন বাবুকে, মানে ভাই বাবুকে বলেছেন, সুধাংশু কিন্তু আমার বই টইগুলো ঠিক করে না, বিজ্ঞাপন কম করে করে। তা আমি আপনার কি করতে হবে বলুন, আপনি আমার জন্য একটা ভালো বই তৈরি করুন। আমার তো সবগুলোই ভালো বই। আপনি, হ্যাঁ তার চেয়েও ভালো আর করতে হবে। তখন তারা সুখো সবে লেখা আরম্ভ শুরু করছেন আর কি। ঠিক আছে, তুমি কি বড় বই করবে? আমি, হ্যাঁ বড় বই করবো। তার আগে হাওয়া গাড়ি বলে মিত্রগোষ্ঠ থেকে বেরিয়েছে, আমরা তার চেয়েও বড় করতে হবে, বড় বই করবো। দারাসুগো পরবর্তী পুরস্কারও পেয়েছিল দারাসুগো আর কি। বলতে বললেন যে, এখন দেখুন দাদা, আপনি আমার উপর অভিমান করবেন না, আমি এগুলো কিছুই না। আপনি চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন, চিঠি লিখে বাবুর হাতে ধরিয়ে দিয়ে এসছেন আপনি। আমি চিঠি আপনার পেয়েছি, কিন্তু পরের দিনই চলে গেছিলাম, বলে সেটা শনিবার ছিল বা শুক্রবার ছিল, আমি হয় শনিবার গেছি বা রবিবার গেছি, আমার ঠিক মনে নেই। গিয়ে শ্যামলদার সঙ্গে ফেস করেছি। আর শ্যামলদা আমার খুব বাড়িতে আসতে খুব ভালোবাসতেন, মানে বাড়িতে তলায় এসে গেলে দোকানে, আমরা তো দোকানের উপরটাই থাকি সবাই, পুরো ফ্যামিলিটাই আমরা, আমাদের যে প্রতিষ্ঠান যেখানে দেজ পাবলিশিং, তার উপরেই আমরা থাকি আর কি। সেই দোকানে এসে তলায় মানে হাঁটতে হাঁটতে আমার মানে বউকে তিনি টুকু টুকু বলে ডাকতেন আর কি। টুকু আছে উপরে? বাবুকে জিজ্ঞেস করলো না, হ্যাঁ হ্যাঁ বাবু বলে দিল বৌদি আছে উপরে। সিঁড়ি থেকে ডাকতে ডাকতে, টুকু আজকে কিছু রান্না বান্না করেছিস? এই আমি তো বাড়িতে খেয়ে যাবো। তখন আমাদের যারা মানে থাকি আমরা যারা তখনও দোকান থেকে এসে খাইনি বা হয়নি, এসে শ্যামলদার সঙ্গে বসে খেতে বা শ্যামলদার খেয়ে আমার মানে স্ত্রীকে এমন করতেন না, মানে এটা তোর ভালো হয়েছে, এটা অমুক হয়েছে, দে 1 টাকা দে। প্রথম দিকে টুকু না, তাহলে 1 টাকা দে বলে ঘাবড়ে গেছে। আরে আমি তো ব্রাহ্মণ মানুষ, তুই আমাকে খাওয়ালি তো, সেদিন খাওয়ার পর 1 টাকা দিতে হয়, দক্ষিণাটা দে। তো এইরকম সম্পর্ক, এইরকম ধরনের সম্পর্ক লেখকদের সঙ্গে মানে বহু বছর পেয়েছি, প্রায় সব লেখকের সঙ্গে। কেউ এসেছেন বাড়িতে, কারো বাড়িতে আমি গেছি। এটা আরেকটা একটি প্রসঙ্গে আমি যাই। দেবেশ রায়ের সঙ্গে আপনার দেজের একটা দীর্ঘ খুব হৃদ্যতার সম্পর্ক। তিনিও একবার একটা হতাশা ভরা চিঠি আপনাকে লিখেছিলেন, আমরা যতদূর পড়েছি। তার বই বিক্রি সম্পর্কিত একটু হতাশা আপনাকে জানিয়েছিলেন। তিনিও একটু মজার করে বলেছেন, তিনি একটা চিঠি আমাকে পাঠিয়েছিলেন, এই দেখো আমার না এই বইগুলো আর ছেপে কি লাভ হবে বলো, এই পরের বইগুলো তোমাকে বলতেই আমি সাহস পাই না। মানে সেই চিঠিতে উল্লেখ ছিল যে পরের বইটা তোমাকে আর বলার মতন সাহস পাচ্ছি না, কারণ আমার বই ছেপে তো তোমার কিছুই হচ্ছে না, তুমি তো আমাকে ভর্তুকি দিয়েই চলেছ। আমি তখন বলেছিলাম যে দেখুন, আপনার বই আমি একটার পর একটা ছেপেছি, যদিও তখন দেবেশ রায়ের বই আমরা প্রথম দিকে কোনো এডিশনই করতে পারতাম না, মানে একটা বই 1100 ছাপার পরে আর দ্বিতীয়বার ছাপতে হয়নি, এমন অনেক বই হয়েছে। কিন্তু তিনি যখন দারাসুগো বলছি, তিনি যখন তিস্তাপারে বৃত্তান্ত লিখতে আরম্ভ করলেন, তিস্তাপারে বৃত্তান্তটা অসাধারণ বই হয়েছিল। এবং সেই বইয়ের মানে সেই বই প্রকাশিত হলো মানে প্রায়
উনার যে সমস্ত বই লেখা হয় তার 3 গুণ সাইজের বই। তারপরে তখন প্রথম দিকে ছিল বোধহয় 700 পাতার বই ছিল, পরবর্তী সেটা লাইনো টাইপে, এখন লেজারে করে সেটা এখন আর একটু কমেছে, 100 পাতা মনে কমে গেছে আর কি। প্রথম দিকে খুব বইটা ভয়েরও কারণ ছিল, কারণ এত বড় বই, দেবেশদা খুব বলেছিলেন এত বড় একটা বই, বরিশালের যোগেন মন্ডল তো আরো মোটা, তখন তো সাহস হয়ে গেছে। মানে তিস্তাবাড়ি বৃত্তান্ত ছাপার পরে প্রকাশকের ভূমিকায় প্রকাশকের সাহস হয়ে গেছে। তাই আমি তখন দেবেশদার অনেক বড় বই ছাপতে পেরেছি, যেমন প্রফুল্লদার একটা 600 পাতার আমি একটাই বই ছেপেছিলাম, 600 না 700 পাতার বই, সেটা একটাই মাত্র। উনি ডিটেকটিভ বই লেখেছিলেন আঘাত বলে, সেই একটা বই আমি আঘাত বলে, সেইটা ডিটেকটিভ বই, সেটা কিন্তু ছাপতে পেরেছিলাম। কিন্তু প্রফুল্লদার আর কোনো ডিটেকটিভ বই লেখেন, ওই একটা বই লিখেছে, সেটা দেশের কাছে বহুদিন ধারাবাহিক আকারে বেরিয়েছিল, বেরিয়ে সেটা হারিয়েও গেছিল। পরবর্তী সময় উনি খুঁজে পাওয়ার পরে সেই বইটা বেরিয়েছিলেন। সেরকম ওই যোগেন মন্ডলও সেভাবে বহু দিন ধরে উনি লিখেছেন, এবং সে মানে লেখা শেষই হয়নি। এখনো মনে হয় যোগেন মন্ডল সম্পর্কে যদি আরো উনি থাকতেন, এখন হয়তো আরো একটা বই তৈরি করতেন যোগেন মন্ডল সম্পর্কে। তো সেই বড় বই সাহস হয়ে গেছিল তখন তিস্তাবাড়ি বৃত্তান্ত। এই যোগেন মন্ডলও ছাপার পরে আমাদের দুটো এডিশনও হয়ে গেল। মানে বললাম তো, মানুষের কোনটা ভালো লাগে, কোন বই কখন পড়তে ভালো লাগে, এটা অনেক সময় প্রকাশকরাও বুঝতে পারে না। একদমই। আচ্ছা, লেখক তো পারেনি না, লেখকের পক্ষে বা প্রকাশকের পক্ষে সবসময় হয়তো অনুমান মেলেও না। তো আগামী 20 বছর বাদে প্রকাশনার ভবিষ্যৎ আপনি কিরকম দেখছেন? প্রকাশনা ছিল, প্রকাশনা থাকবে। প্রকাশনার ধারা, প্রকাশনার বৈচিত্র্য, প্রকাশনার সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগ হওয়া, প্রকাশনার ইয়েটা বদলে যায়। এখন যে প্রকাশনার আছে তাদেরকে প্রযুক্তিকে অ্যাডপ্ট করতে হবে, এটা তো একটা প্রকাশনা নতুন প্রযুক্তিকে গ্রহণ করতেই হবে, এবং যারা গ্রহণ করতে পারবেন তারা দাঁড়িয়ে থাকবেন, যারা ঠিক মতন গ্রহণ করতে পারবেন না তারা পিছিয়ে যাবে। সময়ের সাথে সাথে নতুন নতুন জিনিস আসবে, সেটাকে প্রকাশনা, যদি প্রকাশনার জগৎ হয় তাহলে প্রকাশনাকে সেটাকে স্বীকার করতে হবে, এবং প্রকাশনা সেটাকে মেনে নিতে হবে এবং শিখতে হবে। দীর্ঘদিন ধরে আপনি এত বড় বড় লেখকদের কাছ থেকে দেখছেন, তাদের সাথে থেকেছেন, অনেক সময় কাটিয়েছেন, অনেক পরামর্শ পেয়েছেন, অনেক ঋদ্ধ হয়েছে, তো যার ফলে একটা দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি আপনার কাছে আছে। এখন যারা নতুন লিখছে তাদের যদি কিছু পরামর্শ দিতে হয়, কি পরামর্শ দেবেন যদি বলেন? দেখুন, সবাই লেখক হতে পারে, এখন তো দেখছি সবাই কবি, সবাই লেখক, কিন্তু লেখার কাছে আমার একটাই, যিনি লিখছেন তিনি নিজে বারবার পড়বেন, নিজের আত্মীয়কে পড়াবেন, নিজে কোনো পত্রপত্রিকা দেবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে লেখক তো নিজেই লিখে দিতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার লেখাটা কতজন গ্রহণ করতে পারছে। সোশ্যাল মিডিয়াতে আপনার লেখা পড়ে অনেকে, তো আমি বলি অনেকে কিন্তু মোবাইল লেখক হয়ে গেছে, অনেকে মোবাইল থেকে লিখে লিখে লেখক তৈরি হয়ে গেছে। এটাতে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না, কোনো প্রকাশককে বলতে হয় না, কোনো প্রকাশককে ধরতে হয় না, বা আমার বইটা করে দিন বলে বলতে হবে না। সোশ্যাল মিডিয়া যদি অভ্যাস করে থাকেন আপনি লিখে, তাহলে নিজের লেখা নিজেই বুঝতে পারবেন। মানে এটার জন্য আলাদা করে প্রকাশকের দোরগোড়ায় যেতে হবে না, প্রকাশকরাই আপনাকে খুঁজে বার করে নেবে। তরুণ অনেক ছেলেমেয়েরা এখন প্রকাশনায় আসছে, নতুন নতুন ছোট ছোট বিক্ষিপ্ত প্রকাশনা তৈরি হচ্ছে, তাদের অনেকের কাছে কিন্তু আপনি রোল মডেল। আপনাকে দেখে মনে করে যে হ্যাঁ, প্রকাশনাতে কিছু করা সম্ভব। তো তাদের উদ্দেশ্যে যদি 2-4 কথা বলেন। দেখুন, প্রকাশনা জগতে আমিও যখন ছোট অবস্থায় এসেছিলাম তখন তো এত রকম মাধ্যম ছিল না। এখন প্রকাশনা জগতের অনেক মাধ্যম, পত্রপত্রিকা প্রকাশ করা কি বই প্রকাশ করাটা এখন কিন্তু খুব কষ্টসাধ্য নয়, আগে ছিল কিন্তু অনেক কষ্টসাধ্য। একটা পত্রিকা প্রকাশ করতে গেলে আমি দেখেছি, যখন স্কুলে কলেজে ছেলেমেয়েরা যখন বেশিরভাগ তখন কফি হাউসে যেতাম, দেখতাম এর কাছ থেকে পয়সা, তার কাছ থেকে পয়সা নিয়ে তারা পত্রিকা বার করতো, কি কষ্টে বার করতো, এবং সেটা কি আনন্দ তাদের মধ্যে ছিল এই কষ্টে বার করার পরে, সে আনন্দটা দেখেছি। আর এখন তো যারা শিক্ষিত ছেলে মেয়ে অনেকেই প্রকাশনা জগতে আসছেন। আমি বলব, গল্পটা পড়ে নেবেন, ভালো করে পড়বেন, নিজেরা পড়বেন। প্রকাশনায় ভালো লেখকের বই যদি করতে চান বা ভালো লেখকের বই পেতে চান, লেখকের সঙ্গে সম্পর্ক, যিনি লিখছেন তার সঙ্গে সম্পর্কটা ভালো রাখা, তার কাছে তার পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা, লেখার বাস্তব লেখাকে নিজের মতন করে পড়ে নেওয়া এবং শুরু করা। সোশ্যাল মিডিয়ায়
আজকাল বিজ্ঞাপনের যুগ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় আমি জানালেই বই বিভিন্ন জায়গায় যাবে। বইয়ের ব্যবসার মতন এমন ভালো ব্যবসা বা এমন কি বলবো এমন সম্মানীয় ব্যবসা আমি আর অন্য কোনো ব্যবসাতে দেখিনি। কিন্তু যদি আপনি ঠিক মতন এই ব্যবসা আসতে চান, এখানে কিন্তু প্রচুর পয়সা হবে না, প্রচুর পয়সা পাবেন, কিন্তু প্রচুর সম্মান পাবেন। ভালো বই তৈরি করলে আপনার খুব আনন্দ হবে, লেখকেরও যেমন আনন্দ হবে, আপনারও সেরকম আনন্দ হবে, আপনি আনন্দের সঙ্গীও হবেন। আর ভালো বই মানুষ এখনো কদর করে, ভালো বই সবসময়ের জন্য মানুষ। কিন্তু কখনো ভাববেন না যে আমি বিজ্ঞাপনে একটা ঠক জিনিসকে বিজ্ঞাপন দিয়ে ভালো করে বেচে দেবো, পরবর্তী সময় কিন্তু সেটা হবে না। আপনি একবার করবেন, দুবার করবেন, তিনবারের বেলায় কিন্তু মানুষ এটা গ্রহণ আসবেন, পাঠক তখন গ্রহণ করবেন না। পাঠককে সবসময়ের জন্য আপনার স্বাধীনতা দিতে হবে, পাঠক সবসময়ের জন্য আপনার জিনিসটাকে বিশ্বাস করাতে হবে যে আপনি এই প্রকাশনা করেছেন, আপনার এই প্রকাশনা থেকে লেখক যেরকম আপনাকে বিশ্বাস করবে, পাঠকও যেন আপনাকে বিশ্বাস করে। এইটুকু আমি ছোটবেলা থেকে শিখেছি। আমার দুটো জিনিস, পাঠক এবং লেখক, তারা যদি আমার ঠিক মতন আমাকে দেখেন বা আমি যদি তাদের সঙ্গে ঠিক মতন থাকি, তার প্রকাশনা ঠিক এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার সবাইকে, নিশ্চয়ই ভালো থাকবেন সবাই। আসছে বইমেলা, আবার সবার সঙ্গে দেখা হবে।